নমস্কার, আমি অর্ণব। ওয়েলকাম ব্যাক টু মাই বিনোগ চ্যানেল। আজকে খুব স্পেশাল একটা দিন। আজকে পয়লা বৈশাখের দিন আমি শ্যুট করছি। আজকে শুভ নববর্ষের দিন। আপনাদের সকলকে জানাই, আপনাকে এবং আপনার ফ্যামিলি মেম্বারদের সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন আমার তরফ থেকে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে আপনার এই পুরো বছরটা খুব ভালো কাটুক, আপনি এবং আপনার ফ্যামিলি প্রত্যেক মেম্বার সুস্থ থাকুন এরকম সময় যেখানে কোভিড-19-এর সেকেন্ড ওয়েভ আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আজকের এই স্পেশাল দিনে আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি আমি জানি অপশানসের ওপর আপনারা ভিডিও চাইছিলেন, কিন্তু অপশানসের ওপর ভিডিও আমি নিয়ে আসছি পরবর্তী ক্ষেত্রে। এই লাস্ট যে সামনে যে উইকটা রয়েছে, এই উইকটা পুরোটা আমি অপশানসের ওপরই ভিডিও বানাবো এবং আগামী দিনেও বানাতে থাকবো যেরকম আপনাদের রিকোয়ারমেন্ট হবে। তো অপশানস নিয়ে তো ভিডিও আসছি, A to Z আপনাকে শেখাবো অপশানস। কিন্তু তার আগে এই ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও। এই ভিডিওটা জানাটা খুবই দরকার। শেয়ার বাজারের একটা বলতে পারেন যে একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা সচরাচর আপনাকে খুব ভালোভাবে শেখানো হয় না। তার অনেকগুলো কারণও রয়েছে, সেগুলো আপনাকে বলবো। কিন্তু এই ভিডিওটা দেখার পর আমি এটা বলতে পারি, আপনি একদম কনফিডেন্ট হবেন যে শেয়ার বাজারেই আপনাকে ইনভেস্ট করতে হবে। এবং আমি জানি যে আমাদের বাঙালিরা খুবই ভয় পায় শেয়ার বাজারকে, শেয়ার বাজার থেকে দূরে থাকতেই বেশি পছন্দ করে। কিন্তু আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই ভিডিওটা একবার দেখে নেওয়ার পর আপনি নিজের থেকে আমাকে বলবেন কমেন্টে যে দাদা, আমি শেয়ার বাজারে এবারে ইনভেস্ট করতেই চাই, আর কোনো উপায় নেই। আর যারা আমাকে মেসেজ করেন, আমাকে মেল করেন, বলেন যে শেয়ার বাজারে আসতে বাধা দিচ্ছে আমার বাবা মা, তাদেরকে এই ভিডিওটা অন্তত দেখাবেন, এটা আমার রিকোয়েস্ট থাকবে। আপনাকে যেরকম আমি আজকে যে উপহার দিচ্ছি, ইন রিটার্ন আপনার কাছ থেকে আমি দুটো উপহার চাই। প্রথম, আপনার কনসেন্ট্রেশন, ফুল ভিডিওটা দেখবেন কনসেন্ট্রেট দিয়ে, যে আমি কী বলছি, কেন বলছি, কী লজিক রয়েছে এর পেছনে, সমস্ত কিছু এক্সপ্লেন করব। আর তারপর আপনি এই ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের সাথে বা আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে আমি ম্যাক্সিমাম লোকের লাইফে ইম্প্যাক্ট ফেলতে পারি। এটা একমাত্র আমার গোল, মাই বিনিয়োগের একমাত্র স্লোগান, নাও বেঙ্গল উইল ইনভেস্ট। তো এই বেঙ্গল উইল ইনভেস্ট এই কথাটাকে চরিতার্থ করার জন্য প্লিজ আপনার সাহায্য আমি চাই। আর আমি আশা করছি যে আপনি আপনার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। তো চলুন, আর দেরি কিসের, শুরু করা যাক আজকের এই ভিডিওটা। তো তার আগে একটা ছোট্ট ঘটনা বলবো, যে এই ভিডিওটা আমি কেন শ্যুট করতে হলো, বা আমি কেন এই ভিডিওটা চাইছি যে ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছোক। অ্যাকচুয়ালি এই কথাগুলো আপনাকে কেউ সচরাচর বলবে না, অনেকেই চাইবে না যে এই কথাগুলো আপনি জানুন। ফাইন্যান্স জগৎটার যে কমপ্লেক্সিটি রয়েছে, যে ভয়টা রয়েছে, যে ভীতিটা রয়েছে, এই ভীতিটা যদি কাটিয়ে দেয় আপনার থেকে, তাহলে তো কেউ আপনার কাছ থেকে ইনকাম করতে পারবে না, তাই না? তো যেহেতু আপনার মধ্যে ভীতি আছে শেয়ার বাজার নিয়ে, তো এই ভীতিটাকে কাজে লাগিয়েই সবাই এখানে ব্যবসা করতে চায়। তাই জন্য আপনাকে এত খোলাখুলি, এত সহজভাবে কেউ কোনোদিনও কিছু বলে না। তো আমি চেষ্টা করব যে যতটা সহজভাবে হয় এই ভিডিওটার মাধ্যমে আপনাকে বোঝানো। আমি রিসেন্টলি একটা ইভেন্টে যাই, একটা ছোট্ট সেমিনার বলতে পারেন। সেখানে আমাকে ইনভাইট করা হয়েছিল কিছু বলার জন্য, ফাইন্যান্সিয়াল লিটারেসি আরও স্প্রেড করার জন্য। সো আই এম ভেরি ফর্চুনেট যে আমাকে সেরকম সুযোগ দেওয়া হয়েছিল, এবং বা ওরা ভেবেছিল যে আমি সেরকম যোগ্য কিছু বলার জন্য। কেননা ওখানে যারা যারা ছিলেন তারা আমার থেকে অনেক বড় এবং যথেষ্ট আমার থেকে বেশি যোগ্যতা সম্পন্ন। কেউ সিএ, কেউ পিএইচডি করছেন, বা কেউ স্কুল টিচার, কেউ ইউনিভার্সিটি টিচার, এরকম সব ছিলেন। তো ওনারা অনেক বড় বড় ব্যক্তিত্ব মানুষ। যাই হোক, তো আমি চেষ্টা করেছি যতটা পারি একটুখানি আমার নিজের নলেজ থেকে কিছুটা শেয়ার করা। তো সেই ইভেন্টেরই কিছু কিছু জিনিস আপনাদেরকে আমি আর কি বলার চেষ্টা করব, যে সেখানে কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। তারপরে ওনারা যেরকমভাবে মোটিভেটেড হয়েছেন, তো তারপর থেকে আমার এটা খুব শেয়ার করার ইচ্ছে ছিল আপনাদের সাথে। ওই সেমিনার থেকে কয়েকজন টিচার, কয়েকজন স্যার আমাকে রিকোয়েস্ট করেন, যেটার জন্য আমি সত্যি খুব নিজেকে ফর্চুনেট মনে করি। আমি কল্পনাও করতে পারিনি, ভাবতে পারিনি কখনো যে এরকমভাবে কোনো দিন আমি প্রপোজাল পাবো। তো ওনারা বলছিলেন যে আমার যে কথাগুলো বললাম আমি সেই দিনকে সেমিনারে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ম্যাক্সিমাম লোকের কাছে সেই কথাগুলো পৌঁছানোটা খুবই দরকার। তো ওনারা তাই জন্য রিকোয়েস্ট করেন যে এটা নিয়ে যদি একটা ভিডিও প্রপার বানানো যায় আলাদাভাবে, সেটা যদি আমি মাই বিনোগ চ্যানেল আপলোড করি, তাহলে ওনারা নিজেদের স্টুডেন্টকেও দেখাতে পারবেন বা নিজের ছেলেমেয়েদেরকেও দেখাতে পারবেন। সত্যিই আমার খুব ভালো লাগছে এটা ভেবে। তো যাই হোক, তার জন্য আজকের এই ভিডিওটা বানানো। তো এই ভিডিওটাতে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, যে মেইন টপিক, সেটা হচ্ছে গিয়ে যে আপনি কি রিচ হতে পারবেন, ধনী হতে পারবেন শেয়ার বাজারে ইনভেস্ট করে, তাও আবার খুবই কম রিস্ক নিয়ে। এটা হলো আজকের টপিক। এটা নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েছি, কিন্তু এই ভিডিওতে আরও ভালো করে এক্সপ্লেন করে দেখানোর আমি চেষ্টা করব আপনাকে। তো যখন আমি সেমিনারে গেছিলাম ওখানে, তখন আমার ফার্স্ট কোশ্চেন ওনাদেরকে এটাই ছিল যে আচ্ছা আপনারা বলুন তো, যে আপনাদের মধ্যে কি মনে হয় যে শেয়ার বাজারে ইনভেস্ট করাটা বেশি ঝুঁকি, নাকি
আমি যদি ফিক্সড ডিপোজিট করি বা সেভিংস অ্যাকাউন্টে রাখি টাকা, তাহলে সেটা আমার জন্য বেশি ঝুঁকি। কোনটাতে বেশি আমাদের ঝুঁকি রয়েছে, কোনটাতে আমাদের বেশি রিস্ক রয়েছে? আপনারাও এটা কমেন্ট করে আমাকে জানান যে আপনাদের কি মনে হচ্ছে, শেয়ার বাজারে ইনভেস্ট করা বেশি ঝুঁকি নাকি সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখাটা বেশি ঝুঁকি? তো ওনারাও খুব স্বাভাবিকভাবে বলেন যে অবভিয়াসলি যদি আমরা এফডি করি, যদি আমরা সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখি, তাহলে সেটা ঝুঁকি কম। শেয়ার বাজারে ঝুঁকি রয়েছে, সেখানে আপনার টাকা জিরো হয়ে যেতে পারে, রাইট? তো এই যে একটা বড়, এটা অনেকেরই মতে এই যে একদমই ঠিক কথা বলেছে, কিন্তু এবারে যে কথাগুলো আমি বলতে চলেছি সেই কথাগুলো বলার পর, মানে সেই কথাগুলো পুরোপুরি আপনি যখন বুঝে নেবেন, তারপরে আপনি নিজের থেকে বলবেন যে কোনটা বেশি ঝুঁকি, শেয়ার বাজারে ইনভেস্ট করাটা বেশি ঝুঁকি নাকি ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা রাখাটা বেশি ঝুঁকি। তো এর যেটা আমার একটা যুক্তি ছিল এর পরিপ্রেক্ষিতে যে দেখুন, যদি আমরা ব্যাঙ্কে টাকা রাখি বা যদি আমরা এফডিতে টাকা রাখি, তাহলে কি হচ্ছে, এফডি থেকে আমরা যে রিটার্ন পাচ্ছি বা মানে যেটা আমাকে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে, বা সেভিংস অ্যাকাউন্ট থেকে যে আমাদেরকে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে, সেটা খুবই কম। আমাদের আলটিমেট গোল কি ইনভেস্টমেন্ট করার? আলটিমেট গোল হলো আমাদের যে ইনফ্লেশন রয়েছে সেই ইনফ্লেশনটাকে বিট করা। এবারে ইনফ্লেশনটা আমাদেরকে কেন বিট করতে হবে, কেন দরকার আমাদের ইনফ্লেশন বিট করার? দেখুন, আপনি আজ থেকে যদি 5 বছর আগে 100 টাকায় যা কিনতে পারতেন, যে জিনিসপত্র কিনতে পারতেন 100 টাকায়, আজকের দিনে সে 100 টাকা দিয়ে সেম জিনিসপত্র কিনতে পাবেন? একদমই না। তাহলে কেন কিনতে পারছেন না? 100 টাকা তখনও ছিল, 100 টাকা তো এখনও রয়েছে, তাহলে কেন কিনতে পারছেন না? কেননা 100 টাকার যে ভ্যালু রয়েছে সেটা ধীরে 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 কমে গেছে। আবার যদি আমরা অন্যভাবে বলি, তাহলে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, ইনফ্লেশন বেড়ে গেছে। দাম বেড়ে যাওয়ার জন্য সেই 100 টাকা দিয়ে আমরা সেই জিনিসপত্র অত কিনতে পারছি না। তো এটাকে বলা হয় মুদ্রাস্ফীতি বাংলাতে, আর ইংলিশে বলে এটাকে ইনফ্লেশন। তো এই ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি যদি বেশি হয়, আর আমরা যদি সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে সেই যে ইন্টারেস্ট পাচ্ছি সেটা যদি কম হয়, তাহলে আমাদের টাকার ভ্যালু বছরের পর বছর কমতে থাকবে। তাহলে ইনভেস্টমেন্ট আমরা কেন করব? ইনভেস্টমেন্ট আমাদের এই জন্যই করা উচিত, কেননা ইনফ্লেশন, মুদ্রাস্ফীতিকে আমাদেরকে বিট করতে হবে, মুদ্রাস্ফীতির থেকে বেশি রিটার্ন আমাদেরকে নিয়ে আসতে হবে। কিন্তু যদি আপনি সেভিংসে টাকা রাখেন, তাহলে ইনফ্লেশন যেখানে 6%, সেখানে আপনি সেভিংসে পাচ্ছেন 3%। যদি আপনি এফডিতে টাকা রাখেন, ফিক্সড ডিপোজিট, তাহলে ট্যাক্স কেটে নেওয়ার পর সেখান থেকে আপনি কত পার্সেন্ট রিটার্ন পাচ্ছেন? সেখানে খুব বেশি হলে হার্ডলি পাচ্ছেন 6%, 7%, রাইট? আর এদিকে ইনফ্লেশন হচ্ছে 6%, তাহলে সমান সমান পাচ্ছেন, তাই না? তাহলে সেক্ষেত্রে আপনার বিট হচ্ছে না ইনফ্লেশন, যার জন্য এফডি ইনভেস্টমেন্ট খুব একটা ভালো ইনভেস্টমেন্ট না। আপনার আপাতত মনে হচ্ছে যে সেফ ইনভেস্টমেন্ট, ওখানে রিস্ক নেই, কিন্তু এটাই তো সবথেকে বড় রিস্ক। আপনার টাকা আপনার নিজের অজান্তেই কমে যাচ্ছে, মানে তার ভ্যালু কমে যাচ্ছে, রাইট? ইনফ্লেশন পুরো খেয়ে নিচ্ছে আপনার এফডিকে। মিস্টার ওয়ারেন বাফেট বলেন যে তার দুটো রুল রয়েছে লাইফে। প্রথম রুল, ডোন্ট লুজ ইউর মানি, অ্যান্ড সেকেন্ড রুল, ডোন্ট ফরগেট দ্য ফার্স্ট ওয়ান। তো প্রথম রুল হচ্ছে গিয়ে যে কখনো আপনার নিজের টাকা হারাবেন না। তো যদি আপনি ব্যাংকে এফডি করেন বা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে রাখেন, তাহলে অবশ্যই আপনি টাকা হারাচ্ছেন। তাহলে কখনোই আমাদেরকে আপনাদের প্রয়োজনের অতিরিক্ত, আমি এটা বলছি না যে একদমই রাখা উচিত না, আপনার এমার্জেন্সি ফান্ড যতটুকু দরকার, আপদে বিপদে যে ফান্ডটা কাজে লাগবে, যেটা খুব তাড়াতাড়ি লিকুইড করতে পারবেন, ব্যাংক থেকে তুলে নিতে পারবেন, সেই টাকাটা ব্যাংকে থাকা উচিত। সেই টাকাটা কতটা হওয়া উচিত? আপনার যা স্যালারি তার মোটামুটি 6 মাসের স্যালারি থাকা উচিত, যাতে কোনো কারণে যদি কোনো কিছু এরকম কোনো এমার্জেন্সি হলো বা কোনো কিছু প্রবলেম চলে আসলো যে আপনার চাকরি না থাকলো, তাহলে সেক্ষেত্রে আপনার 6 মাসে যেন ব্যাকআপ থাকে, 6 মাসের মধ্যে যেন আপনি অন্য চাকরি বা অন্য কিছু কাজের ব্যবস্থা করে নিতে পারেন। তার জন্য এমার্জেন্সি ফান্ড আমাদেরকে অবশ্যই রাখা উচিত। তো এটা একদমই ভুলবেন না কিন্তু, রাইট? কিন্তু তার অতিরিক্ত টাকা রাখা উচিত না। আমরা কি করি, আমরা আমাদের রিটায়ারমেন্টের টাকা বা বড় একটা ক্যাপিটাল যা কিছু আসে সেগুলো আমরা সেভিংস অ্যাকাউন্টে রেখে দিই, যেটা আমরা খুবই ভুল করি। তো এটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের মধ্যে পড়ছে। আমি পরবর্তী ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের ভালো একটা বড় ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, যেখানে আপনাকে প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এটা শেখাবো, যে কী করে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আপনি করতে পারেন। তো এটা গেল একটা বিষয়। তো এবারে হচ্ছে গিয়ে যে শেয়ার বাজার, শেয়ার বাজারে আমাদেরকে তাহলে কেন ইনভেস্ট করা উচিত? শেয়ার বাজারে ইনভেস্ট এই জন্যই করা উচিত যে শেয়ার বাজারে আমরা যে রিটার্নটা পাই, সেই রিটার্নটা ইনফ্লেশনের থেকে অনেক বেশি রিটার্ন হয়, যার জন্য শেয়ার বাজারে আমাদেরকে ইনভেস্ট করা উচিত। কিন্তু শেয়ার বাজারই কেন, বাকি তো আরও অনেক অ্যাসেট ক্লাস রয়েছে, যেরকম গোল্ড রয়েছে, যেরকম রয়েছে রিয়েল এস্টেট,
তারপরে শেয়ার বাজার। তো এই বিভিন্ন অ্যাসেট ক্লাসের মধ্যে কেন আমাদেরকে শেয়ার বাজারে ইনভেস্ট করতে হবে, কেন আমরা গোল্ড নিতে পারি না বা রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারি না? তো এবারে আপনাকে রিয়েল এস্টেট নিয়ে বা গোল্ড নিয়ে 2-4টে বিষয় বলার আছে। প্রথম হচ্ছে গোল্ডে আমরা কেন ইনভেস্ট করছি না। যদি আপনি গোল্ডের হিস্টোরিক্যাল ডেটা দেখেন তাহলে লং টার্মে গোল্ড কিন্তু খুব একটা ভালো রিটার্ন দেয়নি। এফডির মতোই রিটার্ন দিয়েছে, ফিক্সড ডিপোজিটের মতোই রিটার্নটা দেখতে পাচ্ছি আমরা গোল্ডের ক্ষেত্রে। আপনি চেক করতে পারেন যে আজ থেকে 20 বছর আগে, 30 বছর থেকে যদি আপনি চেক করেন তাহলে দেখবেন যে গোল্ডে যে রিটার্নটা দিয়েছে সেটা এফডির কাছাকাছি রিটার্ন। আর গোল্ড আমার খুব একটা বেশি পছন্দ না, গোল্ডে ইনভেস্টমেন্ট কেন পছন্দ না সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও আমি করে রেখেছি, আপনি উপরের কার্ডে আর নিচের ভিডিওটার ডিসক্রিপশানে গিয়ে সেই ভিডিওটা চেক করতে পারেন। তো এই জন্যেই গোল্ড অ্যাজ এ ইনভেস্টমেন্ট আমার ঠিক পছন্দ না। হ্যাঁ, যদি মার্কেট ক্র্যাশ করে যায় সেক্ষেত্রে আমার নিজের টাকা পার করার জন্য গোল্ড ব্যবহার করা যেতে পারে, কিন্তু গোল্ড অ্যাজ এ ইনভেস্টমেন্ট খুব একটা বেশি আমার মনে হয় না একটা ভালো একটা ইনভেস্টমেন্ট হবে। অবশ্যই অনেকেই গোল্ড রাখতে পছন্দ করেন যেহেতু তাদের লিকুইড হয় তার জন্য, কিন্তু সেই সবগুলো নিয়ে আমি এক্সপ্লেন করেছি আলাদা একটা ভিডিওতে, সেই ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো এবারে আসছি রিয়েল এস্টেট নিয়ে, যে রিয়েল এস্টেটে আপনার কেন ইনভেস্ট করা উচিত না। দেখুন, রিয়েল এস্টেটের ক্ষেত্রে কী হয় যে ক্যাপিটাল আমাদের অনেক বড় লাগে, আর যদি আপনি রিটার্নের কথা বলেন তাহলে ওভার দ্য লং পিরিয়ড অফ টাইম রিয়েল এস্টেট কিন্তু খুব ভালো রিটার্ন আপনাকে দেয়নি। প্রথমত ক্যাপিটাল রিকোয়ারমেন্ট অনেক 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 বেশি, এত বড় একটা ক্যাপিটাল সবার দ্বারা ইনভেস্ট করা সম্ভব না। আর যদি আপনি আজ থেকে 7 বছর আগের কথা ভাবেন তাহলে 7 বছর আগে রিয়েল এস্টেট যে অবস্থায় ছিল এখন ঠিক সেই অবস্থায় রয়েছে, সেরকম কোনো হেরফের নেই। যার ফলে আপনি 7 বছর আগে যে বাড়িটা কিনেছেন এখনকার ভ্যালুয়েশন হয়তো সেই রকমই পাবেন বা তার থেকে কমে গেছে হয়তো এখন। তো আবার এটা ডিপেন্ডও করছে যে আপনার প্রাইম লোকেশান কোথায়, তার উপর দিয়ে মেন রোড গেছে কিনা, হসপিটাল কাছে বা এয়ারপোর্ট কাছে কিনা, অনেক কিছু বিষয়ের ওপর এটা ডিপেন্ড করছে। তো রিয়েল এস্টেট আমার মনে হয় না খুব একটা ভালো ইনভেস্টমেন্ট, এবং এর পেছনে আরও একটা যুক্তি আছে যার জন্য আমার রিয়েল এস্টেটকে খুব একটা বেশি ভালো ইনভেস্টমেন্ট হিসেবে মানি না। তার কারণ হচ্ছে গিয়ে যে দেখুন, যদি রিয়েল এস্টেটই ভালো ইনভেস্টমেন্ট হতো, রিয়েল এস্টেট থেকেই যদি ভালো টাকা ইনকাম করা যেত, তাহলে আপনি ভাবুন না যে আজকে টিসিএস, টাটা মোটরস তার নিজের কোম্পানি চালানোর জন্য যে জমি কিনছে, ঠিক আছে, জমি তো একটা রিয়েল এস্টেট, জমি কিনছে। আর অন্যদিকে যদি আমরা মুকেশ আম্বানির কথা বলি তাহলে সে কী করছে, সে জমি কিনছে, তার উপর প্ল্যান্ট তৈরি করছে, প্রডিউস করছে জিনিসপত্র, সেগুলো বিক্রি করছে, রাইট? তো যদি রিয়েল এস্টেট থেকে সবথেকে বেশি ইনকাম করা যেত তাহলে মুকেশ আম্বানি বলতে যে আমার এসব প্রোডাক্ট বিক্রি করে কোনো লাভ নেই, এখানে প্রচুর ঝামেলা, প্রচুর কিছু হেডেক নিতে হয়, জমি কিনে রাখবো, 7 বছর পর বিক্রি করে দেবো, তাই তো? তাহলে রিয়েল এস্টেট একটা ভালো ইনভেস্টমেন্ট না। রিয়েল এস্টেটকে ওরা কাজে লাগাচ্ছে প্ল্যান্ট তৈরি করার জন্য, সেখান থেকে একটা এন্ড প্রোডাক্ট তৈরি করছে, সেই প্রোডাক্টগুলো কনজিউম করছি আমরা। একটু ভালো করে ভেবে দেখুন, যদি রিয়েল এস্টেট থেকেই সব থেকে বেশি রিটার্ন আনা যেত তাহলে এসব করার কোনো দরকার ছিল না, জিও লঞ্চ করা, এসব করার কোনো দরকার ছিল না, তাই না? তাই আমার মনে হয় রিয়েল এস্টেট খুব একটা ভালো ইনভেস্টমেন্ট না। তাই আমার মনে হয় রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করা খুব একটা বেশি বেনিফিশিয়াল হবে না ইন দ্য লং টার্ম। কিন্তু যদি আমরা শেয়ার মার্কেট দেখি তাহলে শেয়ার মার্কেটের ক্ষেত্রে লং টার্মে আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন, তাও আবার খুবই কম রিস্ক নিয়ে। ইভেন আমি এটাও বলি যে আপনি যে ব্যাংকে টাকা রাখছেন সেই টাকার থেকে শেয়ার মার্কেটে টাকা রাখা আরও বেশি সেফ, কিন্তু আপনাকে জানতে হবে যে কোথায় আপনি টাকাটা রাখবেন। আপনি এমনি কোনো ইয়েস ব্যাংকে বা কোনো ওই আরকমে সেসব স্টকে ইনভেস্ট করে দিলে আপনার টাকা জিরোই হয়ে যাবে। তো আপনাকে জানতে হবে যে কোথায় টাকা রাখতে হবে। তো এই ভিডিওটাতে আপনাকে আমি এটাই বলবো যে আপনি কোথায় টাকা রাখবেন এবং সেখানে সব থেকে কম রিস্ক থাকবে। এবং আমি এটা মনে করি, এটা বলাটা উচিত না যে একদম জিরো রিস্ক, কিন্তু আমি এটা মনে করি যে একদম জিরো রিস্ক। ভোলাটিলিটি আছে, ভোলাটাইল থাকবে, কিন্তু রিস্ক এবং ভোলাটিলিটির মধ্যে পার্থক্য আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? তো রিস্ক অনেকটা কম, আমি তো মনে করি এফডির থেকেও কম। তো এই যে সিক্রেট, এই সিক্রেট যেটা বড় লোকেদের সিক্রেট, রিচদের সিক্রেট, সেটা এই ভিডিওতে আমি ডিসক্লোজ করতে চলেছি আপনাদের সামনে। তো এরপর থেকে আমি যা কিছু বলতে চলেছি খুব কনসেন্ট্রেট দিয়ে শুনবেন যে আমি কী বলতে চলেছি, কি বলছি, কি আইডিয়া আপনাকে দিচ্ছি, এবং এই আইডিয়াটা খুব ভালো করে ডাইজেস্ট করার চেষ্টা করবেন। বারবার দেখবেন ভিডিওটা যদি একটু বুঝতে অসুবিধা হয়, আর আপনি কমেন্ট একদম রেডি রাখবেন। আমি যা যা জিজ্ঞেস করবো যখন ফটাফট আপনাকে কমেন্ট করতে হবে। আমি চাই যে এই ভিডিওটা ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছোক, আর আমি চেষ্টা করব যে খুব সহজ সরলভাবে আপনাদেরকে বোঝানোর। তো চলুন শুরু করা যাক।
যে কম রিস্ক নিয়ে, একদম প্রায় জিরো রিস্ক নিয়ে শেয়ার বাজার থেকে কিভাবে আপনি কোটিপতি হতে পারবেন, এবং সেটাও দেখাবো পুরো প্র্যাকটিক্যাল। ওকে, তো একদম শুরু থেকে শুরু করা যাক। ইন্ডিয়ার মধ্যে টপ দুটো এক্সচেঞ্জ রয়েছে, একটা হলো এনএসসি আর আরেকটা হলো বিএসসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, একটা হলো বম্বে স্টক এক্সচেঞ্জ। বম্বে স্টক এক্সচেঞ্জ অনেকটা পুরনো এক্সচেঞ্জ, আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যে হর্ষদ মেহতা স্ক্যামটা হয়েছিল তারপরেই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এস্টাবলিশ করা হয়। তো এই এনএসসির ইন্ডেক্স রয়েছে যেটাকে আমরা বলবো নিফটি 50 বা নিফটি ইন্ডেক্স, আর বম্বে স্টক এক্সচেঞ্জ একটা ইন্ডেক্স রয়েছে সেটাকে আমরা বলবো সেন্সেক্স। আপনারা অনেকেই পেপারে শুনে থাকবেন যে সেন্সেক্স আজকে 100 পয়েন্ট উপরে গেল, 100 পয়েন্ট নিচে গেল, বা নিফটি আজকে 100 পয়েন্ট উপরে গেল, 100 পয়েন্ট নিচে গেল, এরকম ধরনের আমরা পেপারে দেখতে পাই। তো এই নিফটি এবং সেন্সেক্স এই দুটো এক্সচেঞ্জের মানে কি? এই দুটো এক্সচেঞ্জ অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ার টপ কোম্পানিগুলোকে রিপ্রেজেন্ট করে। নিফটি ইন্ডেক্স যেটা রয়েছে সেটা ইন্ডিয়ার টপ 50 কোম্পানিকে রিপ্রেজেন্ট করে, মানে আমাদের ইন্ডিয়াতে বড় বড় যেসব কোম্পানিগুলো রয়েছে, যেরকম রিলায়েন্স, টিসিএস, ইনফোসিস, এইচডিএফসি ব্যাঙ্ক, এরকম যেসব বড় বড় কোম্পানিগুলো রয়েছে সেই সব কোম্পানিগুলো মিলে একটা ইন্ডেক্স তৈরি হয়েছে। ধরুন একটা বাস্কেটের মধ্যে যদি আমি ইন্ডিয়ার টপ 50 কোম্পানিগুলোকে একটা বাস্কেটে রেখে দিই, তাহলে সেই বাস্কেটটাকে আমরা বলবো ইন্ডেক্স, আর মানে নিফটি ইন্ডেক্স। আর ঠিক সেরকমভাবেই সেন্সেক্স ইন্ডেক্সের ক্ষেত্রে যেহেতু নিফটি ইন্ডেক্সের যেরকম 50টা কোম্পানি রয়েছে, সেন্সেক্স ইন্ডেক্সেও সেরকম 30টা কোম্পানি রয়েছে। টপ 30 কোম্পানি নিয়ে একটা ইন্ডেক্স তৈরি হয়, তাকে আমরা বলবো সেন্সেক্স, যেটা বিএসসির ইন্ডেক্স। তো এত কিছু মাথা ঘামানোর আপনার দরকার নেই, শুধু এইটুকু মনে রাখুন যে ইন্ডেক্স মানে টপ 50 কোম্পানি, ইন্ডিয়ার মধ্যে যে টপ পারফর্মিং টপ 50 কোম্পানি, রিলায়েন্স, টিসিএস, ইনফোসিস, এরকম বড় বড় কোম্পানি মিলে যদি একটা বাস্কেট বানানো হয় তাহলে সেই বাস্কেটটাকে আমরা বলবো ইন্ডেক্স। ব্যাস এটুকু মনে রাখলেই হবে। আর যদি আপনি ডিটেলসে জানতে চান যে ইন্ডেক্স কী বা কীরকমভাবে ক্যালকুলেট হয়, কীরকমভাবে কী হয় না হয়, সব কিছুই আমি একটা ভিডিওতে এক্সপ্লেন করেছি। আপনি ওপরের আই বাটনে ক্লিক করে দেখতে পারেন, বা এই ভিডিওটার ডিসক্রিপশানে একটা ভিডিও পেয়ে যাবেন, সেখানে আমি নিফটি ইন্ডেক্স, সেন্সেক্স ইন্ডেক্স, এনএসসি, বিএসসি, ইন্ডেক্স ফান্ড, এটা নিয়ে বিস্তারিত মোটামুটি 15 মিনিটের একটা ভিডিও বানিয়েছি। সেই 15 মিনিট আপনার যদি লাইফের খরচা করতে পারেন তাহলে পুরো ব্যাপারটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। আর যদি নাও করেন তাহলে অসুবিধা কিছু নেই, শুধু এইটুকু মনে রাখবেন যে ইন্ডেক্স মানে হলো গিয়ে টপ 50 কোম্পানি নিয়ে একটা ইন্ডেক্স তৈরি হয়। ওকে, তো আমি আপনাকে বলছি যে ইন্ডেক্সে ইনভেস্ট করুন। আমাদের যে ইন্ডিয়ার টপ 50 কোম্পানি রয়েছে তাদের শেয়ার কিনুন, ইন্ডেক্সে ইনভেস্ট করুন। এবারে আপনারা অনেকেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা মানে কি? মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা মানেও হলো যে আপনার টাকাটা ইনডাইরেক্টলি শেয়ার বাজারে লাগছে। ইনডাইরেক্টলি কেন বললাম? কেননা আপনি টাকাটা কোনো একটা মিউচুয়াল ফান্ডকে দিচ্ছেন, মিউচুয়াল ফান্ডে একজন এক্সপার্ট বসে আছে, সেই এক্সপার্ট ঠিক করছে যে আমি কোন স্টকে ইনভেস্ট করব, এই স্টক কিনবো না ওই স্টক কিনবো, এই স্টক থেকে বেরিয়ে আসবো না কী করবো, মানে সেই ডিসিশনটা আপনার হয়ে একজন এক্সপার্ট নিচ্ছে। তো সে কোটি কোটি টাকা ম্যানেজ করছে, আপনার কাছ থেকে অল্প নিচ্ছে, XYZ সবার কাছ থেকে অল্প অল্প করে টাকা নিচ্ছে। আপনারা এসআইপি করছেন না প্রত্যেক মাসে, তো একটা ফান্ডে জমা হয়, 2000 টাকা আপনি দিচ্ছেন, আমি দিচ্ছি 2000 টাকা, এরকমভাবে ইন্ডিয়ার মধ্যে ধরুন 1 লাখ জন 2000 টাকা করে দিচ্ছে, তাহলে ওর কাছে কত কোটি টাকা হয়? সেই ওই কোটি টাকাটা ও ম্যানেজ করছে, ওই কোটি টাকাটা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে। আপনার টাকাটা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে শেয়ার মার্কেটে ইনভেস্ট হচ্ছে। তো ওই যার ফলে আপনি দেখেছেন যে ইউনিট অ্যালট হয়ে যায়, তো আপনার টাকাটা আলটিমেটলি শেয়ার মার্কেটে ইনভেস্ট হচ্ছে। তো এই মিউচুয়াল ফান্ডে যে ম্যানেজারগুলো রয়েছে যারা আপনার টাকাটা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে, তো তাদের একটা গোল থাকে যে আমাদের গোল হচ্ছে গিয়ে আমরা আপনাকে যে রিটার্নটা দেব সেটা হবে ওই যে ইন্ডেক্স ফান্ড যে রিটার্নটা দিচ্ছে তার থেকে বেশি। মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে টপ 50 কোম্পানি যেটা রয়েছে, যেটা নিয়ে ইন্ডেক্স তৈরি, সেই ইন্ডেক্সে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে যে রিটার্নটা আপনি পাবেন, আর যদি আপনি কোনো মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করেন তাহলে যে রিটার্নটা আপনি পাবেন সেটা মিউচুয়াল ফান্ডের যারা এক্সপার্ট রয়েছে তারা ক্লেম করে যে আমরা তার থেকে বেশি রিটার্ন দেবো আপনাকে, ইন্ডেক্সের থেকে বেশি রিটার্ন দেবো। মানে ইন্ডেক্সটাকে অ্যাজ এ বেঞ্চমার্ক ওরা ভাবছে, মানে একটা বেঞ্চমার্ক, এর থেকে আমরা বেশি রিটার্ন আপনাকে দেবো, আপনি আমাকে টাকাটা দিন। ঠিক আছে, তো এখানে আপনাকে এবার আমি একটা বিশাল সত্য কথা বলে দিই, যেটা অনেকেই চায় না যে আপনি জানুন। অনেকে যারা মিউচুয়াল ফান্ড সেলার আছে, মিউচুয়াল ফান্ড বিক্রি করেন, তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যাবে। তো এখানে অনেক কিছু জিনিস গোপন রেখে দেওয়া হয়, মানে এই ফাইন্যান্স জগৎটাকে এত কমপ্লিকেটেড করে আপনাদের সামনে রাখা হয় যে আপনারা খুব ঘাবড়ে যান এবং বুঝতে পারেন না যে অ্যাকচুয়ালি কী চলছে।
কিন্তু ফাইন্যান্স জগৎ খুবই সিম্পল, আর অনেক কিছু জিনিস যেগুলো অজানা আপনার কাছে, যেগুলো জানানো হয় না সচরাচর, সেগুলোর জানানোই কাজ হচ্ছে আমার, যার জন্যে মাই বিনিয়োগ আজকে। তো আজকে আপনাকে আমি একটা সত্যি কথা বলছি, যে সত্যি কথাটা হয়তো কেউ চায় না যে আপনি জানুন। মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি তো একদমই চায় না যে আপনি এটা জানুন। তো আপনাকে একটা ডেটা দেখাচ্ছে এখন, সেই ডেটা আপনাকে বলে দেবে যে মিউচুয়াল ফান্ড কি অ্যাকচুয়ালি ইন্ডেক্স ফান্ডের থেকে বেশি রিটার্ন নিয়ে আসতে পারে। সেই ডেটাটা আপনাকে এবারে দেখাচ্ছে। তো আমি গুগলে চলে এসেছি। তো আমি এখানে গুগলে টাইপ করেছি যে হাউ মেনি মিউচুয়াল ফান্ডস বিট দেয়ার বেঞ্চমার্ক, মানে ইন্ডেক্স, কতগুলো মিউচুয়াল ফান্ড তার বেঞ্চমার্ককে বিট করতে পারে। এখানে আপনি রেজাল্ট দেখছেন যে এটা 19 ফেব্রুয়ারি 2020 ডেটা যেটা দেওয়া আছে, সেটা বলছে যে 6.90% অফ লার্জ ক্যাপ ফান্ডস অ্যান্ড 32% অফ মিড ক্যাপ ফান্ডস অ্যান্ড 18.18% অফ মিউচুয়াল ফান্ডস বিট দেয়ার বেঞ্চমার্ক। মানে 100টা যদি আমি মিউচুয়াল ফান্ড দেখি, তার মধ্যে থেকে মাত্র 7টা মোটামুটি মিউচুয়াল ফান্ড, লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, যেটা ইন্ডেক্সকে বিট করতে পারে। 100টার মধ্যে মাত্র 7টা লার্জ ক্যাপ ফান্ড, যেখানে রিস্ক অনেকটা কম থাকে, সেই ফান্ডগুলো লার্জ ক্যাপ, বড় বড় কোম্পানিতে যেগুলো ইনভেস্ট হয়, সেই সব ফান্ডের কথা বলছে। 32% মিড ক্যাপ ফান্ড, মানে 100টার মধ্যে 32টা মিউচুয়াল ফান্ড, মিড ক্যাপ ফান্ড যেগুলো আছে, তারা বিট করতে পারে বেঞ্চমার্ককে। আর 18টা মিউচুয়াল ফান্ড বিট করতে পারে বেঞ্চমার্ককে। কিন্তু এই যে ডেটাটা আপনাকে দেখালাম, এই ডেটাটা পুরোটা সত্যি না। মানে এটা খুব শর্ট পিরিয়ড অফ টাইমের কথা বলছে, মানে 2 বছর বা 1 বছরের কথা বলছে। কিন্তু যদি আমরা ওভার দ্য লং পিরিয়ড অফ টাইম দেখি, মানে 5 বছর, 10 বছর, 20 বছর যদি আমরা দেখি, তাহলে আপনি দেখবেন যে ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ড, মোটামুটি 90% মিউচুয়াল ফান্ড তার ইন্ডেক্সকে বিট করতে পারে না। মানে আপনাকে যেটা ক্লেম করা হয়, সেই ক্লেমটা অ্যাকচুয়ালি ওরা ফুলফিল করতে পারে না, ইন্ডেক্সকে বিট করতে পারে না। এটা আমি বলছি না, এটা একদম ডেটা বলছে, এটা চিরন্তন সত্য, বিট করতে পারে না। মানে আপনি যদি ইন্ডেক্সে ইনভেস্ট করেন, তাহলে সেখান থেকে যে রিটার্নটা পাবেন, সেই রিটার্নটা 90টা মিউচুয়াল ফান্ডের থেকে বেশি রিটার্ন পাবেন ওভার দ্য লং পিরিয়ড অফ টাইম। মানে মাত্র 100টার মধ্যে 10টা মিউচুয়াল ফান্ড আছে, যে 10টা মিউচুয়াল ফান্ড এই ইন্ডেক্সের রিটার্নকে বিট করতে পারবে। এবার এই 10টা মিউচুয়াল ফান্ডের মধ্যে কোন মিউচুয়াল ফান্ডটা আপনার হবে, বা আপনি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, সেইটা অ্যাকচুয়ালি সেই 10টার মধ্যে থাকবে কিনা, এটা বিশাল বড় একটা ব্যাপার। কেননা অনেক রকম প্যারামিটার দেখতে হয়, প্যারামিটার চেঞ্জও হয়ে যায়। আপনার আজকে টাকা যে ম্যানেজ করছে, যে রয়েছে টাকা ম্যানেজ করার জন্য, সে হয়তো ফান্ড ম্যানেজার চেঞ্জ হয়ে গেল, অন্য একজন ফান্ড ম্যানেজার চলে আসলো, যে খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারলো না, তাহলে আপনার টাকাটা গেল, বা আপনি সেরকমভাবে রিটার্ন পেলেন না। অনেক রকম কারণ আছে। তো আপনি দেখতেই পেলেন, আপনার সামনে আমি ডেটা দেখালাম। তো আপনাকে আমি দেখালাম যে 100টা মিউচুয়াল ফান্ডের মধ্যে মাত্র 10টা মিউচুয়াল ফান্ড, যে 10টা মিউচুয়াল ফান্ড ইন্ডেক্স ফান্ডের থেকে বেশি রিটার্ন আপনাকে দেবে, বাকি কেউ আপনাকে রিটার্ন দিতে পারবে না। তো যদি আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করে দিন, অলরেডি আপনি 90টা মিউচুয়াল ফান্ডের থেকে বেশি রিটার্ন নিয়ে আসছেন। আর তারপরে এর সুবিধাও রয়েছে, আপনি যদি মিউচুয়াল ফান্ডেরকে টাকা দেন যে আমার টাকাটা ইনভেস্ট করে দিন, তাহলে তার জন্য ওরা চার্জও নেবে। আর ইন্ডেক্স ফান্ডে খুবই কম চার্জ লাগবে আপনার, একদম নেগলিজিবল চার্জ, খুবই কম চার্জ লাগবে। তাহলে কেন আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করবেন না বলুন? আর যদি আমি লং টার্মের কথা বলি, তাহলে আজকে যে ফান্ডটা ভালো মিউচুয়াল ফান্ড, ধরুন আমি আজকে SBI স্মল ক্যাপে ইনভেস্ট করছি, কিন্তু SBI স্মল ক্যাপ একটা লেভেল অবধি আমার যতদিন অবধি ঠিক লাগবে ততদিন অবধি আমার কাছে রাখবো। তারপরে যদি মনে হয় যে না, এই প্যারামিটার চেঞ্জ হয়ে যাচ্ছে, কিছু একটা প্রবলেম চলছে, বা ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে, এবার আমাকে মিড ক্যাপে যেতে হবে বা আমাকে লার্জ ক্যাপে যেতে হবে, তো যেখানে যেরকম অপরচুনিটি আমি দেখতে পাবো, তখন সেরকম আমি আমার ফান্ডও চেঞ্জ করতে থাকবো। ঠিক আছে? তো এইটা আপনার দ্বারা করা সম্ভব না। যারা অ্যাক্টিভলি মার্কেটে রয়েছে, মার্কেট জানে, স্টাডি করছে, যাদের এটা প্রফেশন, তারাই একমাত্র এটা করতে পারবে। বাকিরা, মানে এটা করাটা খুব একটা ইজি কাজ না। ঠিক আছে? এটা করাটা খুব একটা ইজি কাজ না। তো সাধারণ পাবলিকের কথা আমি বলছি, ম্যাক্সিমাম লোক যারা আপনারা আছেন, ফাইন্যান্স জগৎ সম্পর্কে বা এই ইন্ডাস্ট্রি সম্পর্কে অতটা বেশি ভালো মতো বোঝেন না, তাদের জন্য এরকম করাটা উচিত। মানে আপনারা করতে পারবেন না। আপনারা কী করেন, যে একটা মিউচুয়াল ফান্ড আপনাকে কেউ বলে দিল, সেই মিউচুয়াল ফান্ডে আপনি SIP করছেন এবং 5 বছর, 6 বছর, 10 বছর করছেন। আপনাকে আমি জানিয়ে রাখি, আজ থেকে 10 বছর আগে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছিলেন, SIP করছিলেন, তাদেরকে জিজ্ঞেস করুন যে তারা রিটার্ন এখন কেমন পাচ্ছেন।
তারা মোটামুটি এফডি থেকে একটু বেশি রিটার্ন পাবেন, ওই 10%, 11%, বা এই 7-8%ও এমন আমি দেখেছি কেস, আমার কাছে এসছে এরকম কেস যেখানে 7-8% রিটার্ন দিচ্ছে, মিউচুয়াল ফান্ডই দিচ্ছে। তাহলে ভাবুন যে তাদের এত দিনের যে তারা ভেবেছিল এসআইপি করছে যে আমরা বেশ ভালো একটা অ্যামাউন্ট জোগাড় করতে পারবো, একটা ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবো, তাহলে সেই স্বপ্নটা স্বপ্নই থেকে গেল, সেটা তো আর হলো না। তো এই জিনিসটা কিন্তু বাস্তবে ঘটছে, এই জিনিসটা হয়। তো যদি আমি ওভারঅল একটা লার্জ সংখ্যক মানুষজনের কথা বলি, তাহলে তাদের ক্ষেত্রে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করা ইজ ফার বেটার দ্যান মিউচুয়াল ফান্ড ওভার দ্য লং পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, এটা মনে রাখবেন, ওভার দ্য লং পিরিয়ড অফ টাইম। 1-2 বছরে অনেক মিউচুয়াল ফান্ড বিট করে দেয় তার বেঞ্চমার্ককে। এখন দেখবেন আপনাকে যারা মিউচুয়াল ফান্ড সেল করে, তো তারা আসবে, তারা দেখাবে যে এই বছর দেখুন কত রিটার্ন এসছে আমার কাছে, বা 1 বছর আগে দেখুন কত বেশি রিটার্ন পেয়েছি, ইন্ডেক্স কোথায় দিয়েছে মাত্র 20%, আর আমরা দেখুন দিচ্ছি 30%, 40% রিটার্ন। ঠিক আছে, তো এই জিনিসগুলো এখন দেখাবে আপনাকে। কিন্তু যদি আপনি 10 বছর, 15 বছর এরকম বড় টাইম ফ্রেম নিয়ে দেখেন, যেটা আমাদের উদ্দেশ্য থাকে যে আর লং টার্মের জন্য ইনভেস্ট করবো, একটা মিউচুয়াল ফান্ড আমি যদি কিনে নিই তাহলে সেখানে এসআইপি করতে থাকবো, তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেই মিউচুয়াল ফান্ড থেকে বেশি বেনিফিটেড হবেন না, যদি আপনি টপ 10-এর মধ্যে না থাকেন। তো তার থেকে ভালো যে আপনি ইন্ডেক্সে ইনভেস্ট করুন, তাই না? তো এটা গেল প্রথম কারণ যে কেন আমরা ইন্ডেক্সে ইনভেস্ট করব অন্যান্য মিউচুয়াল ফান্ডের থেকে। আমি আবারও বলে রাখছি যে আপনি এটা ভাববেন না যে অন্যান্য মিউচুয়াল ফান্ডে আপনি যেটা ইনভেস্ট করছেন সেটা খারাপ, সেটা হতে পারে ভালো, কিন্তু সেই প্যারামিটার যেগুলো আমি দেখি, যে প্যারামিটারগুলো যেগুলো আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছি, সেই প্যারামিটারগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে সেই মিউচুয়াল ফান্ডটা ভালো না খারাপ, ওভার দ্য লং পিরিয়ড অফ টাইমে আপনাকে ভালো রিটার্ন দেবে, বেঞ্চমার্কের থেকে বেশি রিটার্ন দিতে পারবে নাকি পারবে না। অনেক জিনিস দেখার থাকে, এতটা সহজ না, এটা এক্সপার্টের ওপরেই ডিপেন্ড করে। মানে কোন মিউচুয়াল ফান্ডটা সিলেক্ট করবেন তার জন্য একটা এক্সপার্ট দরকার, যেটা আমাদের কাজ, মানে আমার প্রফেশন এটাই। তো আমি একদমই বলছি না যে এটা করা উচিত না, কিন্তু আমি সবার জন্য বলছি যে ম্যাক্সিমাম সবার যাদের একটুও নলেজ নেই, তারা যদি কিছু নাও বুঝতে পারে তাহলে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারে। আর এটা শুধুমাত্র আমি বলছি না, এটা মিস্টার ওয়ারেন বাফেটও সাজেস্ট করে যে ইফ ইউ ডোন্ট নো এনিথিং, যদি আপনি কিচ্ছু না জানেন তাহলে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করে দিন, সব থেকে বেস্ট ইনভেস্টমেন্ট, ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করুন। তো আমরা সেকেন্ড কারণে চলে আসি, যেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ, যে কেন আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করবেন, কেন অন্যান্য ফান্ডে ইনভেস্ট করার থেকে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করাটা বেশি বেটার। আমরা সবসময় রিস্কের উপর বেশি ফোকাস করি, তাই না? রিস্ক আমাদের কম নেব, আমরা রিটার্ন বেশি নেব কিন্তু রিস্ক কম নেব। তো এটা কি সম্ভব যে আমরা কম রিস্ক নিয়ে রিটার্ন বেশি নিয়ে আসবো? আচ্ছা, আমি আপনাকে বলছি যে ইন্ডেক্স ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে লং টার্মে, 1-2 বছরের না, লং টার্মে 15 বছর, 20 বছরে, লং টার্মে আপনি অন অ্যান অ্যাভারেজ মোটামুটি 15% মতো রিটার্ন নিয়ে আসতে পারবেন, 15% রিটার্ন। আমি কখনো এরকমভাবে বলি না কোনো ভিডিওতে। আমি এর আগেও একটা ইন্ডেক্স ফান্ডের ভিডিও বানিয়েছিলাম, সেখানেও আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে 15% রিটার্ন আপনি নিয়ে আসতে পারবেন। সেখানে অনেকজন কমেন্টে আমাকে বলে যে তুমি কী করে গ্যারেন্টিড বলতে পারো, তুমি কী করে এটা বলতে পারো 15% রিটার্ন নিয়ে আসতে পারবে। কিন্তু এই ভিডিওতে আপনাকে আমি ক্লিয়ার করে দেবো যে কেন আমি বলি যে 15% রিটার্ন সম্ভব, এবং ইন্ডেক্স দিয়ে এসছে এখন অবধি 16% পার অ্যাভারেজ দিয়ে এসছে, 16 কি 17% অন অ্যান অ্যাভারেজ দিয়ে এসছে রিটার্ন। যদি আপনি যখন ইন্ডেক্স শুরু হয় তখন, মানে সেন্সেক্স যখন শুরু হয় তখন থেকে যদি এখনকার কথা বলেন, তাহলে অন অ্যান অ্যাভারেজ সেন্সেক্স যে রিটার্নটা দিয়ে এসছে সেই রিটার্নটা মোটামুটি 16 থেকে 17%, ঠিক আছে, অন অ্যান অ্যাভারেজ। আর আমি আপনাকে বলছি যে ঠিক আছে, আপনি একটু কনজারভেটিভ হন, আপনি 15%ই ধরে চলুন যে 15% আপনি পাবেন। এবারে আপনারা বলবেন যে কী করে তুমি বলতে পারছো গ্যারেন্টি দিয়ে যে 15% পাওয়া যাবে, কেন, কী করে আপনি ধরছেন 15%? তো এবারে আপনাকে আমি একটা যুক্তি দিচ্ছি যে কেন আমি 15% ধরছি, রাইট? একটু ভালো করে শুনবেন। ধরুন আপনি আজকে রিলায়েন্স কোম্পানির মালিক, ঠিক আছে, রিলায়েন্স কোম্পানি আপনার, জিও আপনার। তো যদি আপনি আপনার কোম্পানিটাকে আরও বড় করতে চান তাহলে আপনাকে লোন নিতে হবে, রাইট? তো ব্যাংকের কাছে গেলেন, ব্যাংক আপনাকে লোন দিচ্ছে 10%, কারেক্ট? ব্যাংক থেকে যে আপনি লোনটা নিচ্ছেন সেটা 10%, আর যে ব্যবসাটা আপনি করছেন সে ব্যবসা থেকে রিটার্ন পাচ্ছেন 10%। তাহলে আপনি কি সে ব্যবসাটা করবেন? আপনি কমেন্ট আমাকে জানান দেখি, তাহলে কি সে ব্যবসাটা করবেন? না, আমরা তাহলে সে ব্যবসাটা করবো না। কেননা ব্যাংকে যদি আমাকে 10% আবার মিটিয়ে দিতে হয়, যে টাকাটা আমরা আসলো ব্যবসা থেকে, সেই টাকাটা যদি ব্যাংকই নিয়ে নেয় তাহলে আমার কি প্রফিট? তো আমি অন্যদেরকে লেন্ড করব, অন্যদেরকে আমি ধার দেবো, তাহলে আমার 10% আসবে, হ্যাঁ কি না? তাহলে আমাকে সেরকম একটা ব্যবসা করতে হবে যে ব্যবসাতে ব্যাংকে যে টাকাটা আমি লোন নিচ্ছি তার থেকে বেশি যেন রিটার্ন আসে।
কারেক্ট? কিন্তু যদি আপনার রিলায়েন্স কোম্পানি হয় তাহলে তার একটা খরচা আছে, প্রোডাক্ট বের করার খরচা আছে। যেরকম জিওর যদি আমি ধরি, তাহলে জিও এটাকে এক্সপ্যান্ড করার জন্য আপনাকে বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক লাগাতে হবে, অনেক খরচা আছে এক্সপ্যান্ড করার জন্য। তারপরে আবার এমপ্লয়ীদেরকে রাখতে হচ্ছে আপনাকে চাকরিতে, এমপ্লয়ি কস্ট রয়েছে। তো এই সব মিলিয়ে এই 10% আর এই আপনার বিজনেস এক্সপ্যান্ড করার জন্য এমপ্লয়ি কস্ট, হ্যানা ত্যানা, এই সব খরচা মিলিয়ে মোটামুটি আপনার 13% বা 14% মতো ওখানে চলে গেল আপনার এক্সপেন্স। তাহলে 14% মতো আপনার এক্সপেন্স হচ্ছে। তাহলে আপনাকে যদি বিজনেস করতে হয়, বিজনেস যদি কন্টিনিউ করতে হয় আপনাকে, তাহলে কত পার্সেন্ট আপনাকে রিটার্ন নিয়ে আসতে হবে? 14%-এর বেশি রিটার্ন নিয়ে আসতে হবে অবভিয়াসলি। 14%-এর বেশি রিটার্ন না নিয়ে আসলে কী করে আপনি ব্যবসা চালু করবেন? সে তো ব্যবসাতে লসে চলবে। আপনাকে সব যে টাকাটা আপনি ইনকাম করছেন সেই টাকাটা ওই লোকদেরকে লোন মেটাতেই চলে যাবে, তাই না? তাহলে আপনাকে 15% বা 16% বা 17% মতো ইনকাম করতে হবে। যদি আরও বেশি হয় তাহলে খুব ভালো। আর এই যে এক্সপেন্স 14%, তার থেকে বেশি রিটার্ন নিয়ে আসার জন্যেই আজকে মুকেশ আম্বানি সারা দিন রাত ঘুরে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে, মাথা ঘামাচ্ছে, নতুন প্ল্যান লঞ্চ করছে। টিসিএস বলুন বা ইনফোসিস বলুন, রতন টাটা বলুন বা কৃষ্ণমূর্তি বলুন, এরা সবাই দিন রাত পরিশ্রম করে যাচ্ছে যাতে তাদের এক্সপেন্সের থেকে বেশি তারা রিটার্ন নিয়ে আসতে পারে। তবেই তাদের ব্যবসাটা টিকে থাকবে, নইলে ব্যবসাটা লস মেকিং হয়ে যাবে। এবারে স্টক মার্কেটে একটা কথা রয়েছে যেটা ওয়ারেন বাফেট সবসময় বলে, যে আর্নিংস হচ্ছে গিয়ে শেয়ারের প্রাইস আমরা দেখছি না যে শেয়ারের প্রাইস বাড়ছে কমছে। তো এটা শর্ট টার্মে বাড়া কমাটা খুব বেশি হয়, কিন্তু লং টার্মে যদি আপনি দেখেন যে কোনো কোম্পানি দেখবেন, রিলায়েন্স বলুন বা টিসিএস বলুন, ইনফোসিস বলুন, 1 মান্থের ক্যান্ডেল স্টিক দেখবেন, 1 মান্থ টাইম ফ্রেমে দেখবেন সবসময় এই ওপরেই যাচ্ছে। যত জুম ইন করবেন তত দেখবেন ওপরে নিচে, যত জুম আউট করবেন তত দেখবেন এরকমভাবে ওপরেই যাচ্ছে। তো অ্যাকচুয়ালি লং টার্মে শেয়ারের প্রাইস বাড়বে যদি আর্নিংস বাড়ে। মিস্টার ওয়ারেন বাফেট বলেন যে কোম্পানি যদি আর্নিংস বাড়ে তাহলে প্রাইসও তাকে ফলো করবে। তো এক্ষেত্রে যদি কোম্পানির আর্নিংস বাড়ে, সবাই যদি 15%-এর 16%-এর আর্নিংস নিয়ে আসতে পারে, অ্যানুয়াল গ্রোথ রেটের কথা বলছি, 1-2 বছরে ডামাডোল হতে পারে, যেরকম এখন কোভিড-19-এর জন্য বিশালভাবে কমে গেছিলো। তো এবছর বেশ ভালো রিকভারি নিয়ে এসছে, পরের বছর তো এর থেকে ভালো রিকভারি আমরা দেখতে পাবো, বা আবার 1 বছর হয়তো খারাপ রেজাল্ট দিতে পারে। কিন্তু ওভার দ্য লং পিরিয়ড অফ টাইম যদি সে 15%, 16%, 17% আর্নিংস নিয়ে আসতে পারে অন অ্যান অ্যাভারেজ, তাহলে সেরকমভাবেই শেয়ারের প্রাইস মুভ করবে। মানে আপনি অ্যানুয়ালি ওই 15%, 16%, 17% মতো রিটার্ন পাবেন। আমি অন অ্যান অ্যাভারেজ ধরছি 15%, খুব বেশি ধরাটা উচিত না। 15% হচ্ছে গিয়ে রিজনেবল একটা রিটার্ন, আর এটাই আমাদেরকে এক্সপেক্ট করা উচিত, 15%। ওকে, তো এই জন্যে আমাদেরকে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করা উচিত। আর এটাই হলো বড় যারা রিচ ম্যান তাদের এটা সিক্রেট। আমরা কোথায় টাকা রাখি? আমরা টাকা রাখি ব্যাংকে। ব্যাংক আমাদের কোথায় ইন্টারেস্ট দেয়? ব্যাংক আমাদেরকে 3% ইন্টারেস্ট দেয়। সেই টাকাটাই বড় কর্পোরেটদেরকে লেন্ড করে দেয়, আর সেই টাকাটা নিয়ে ওরা ব্যবসা করে। যদি ব্যবসা ভালো করতে পারে, ভালো আর্নিংস নিয়ে আসতে পারে, তাহলে শেয়ার প্রাইস মুভ করে। আর যদি টপ 50 কোম্পানিতে আমরা ইনভেস্ট করে থাকি তাহলে কী হবে? ইন্ডেক্স ফান্ডে যদি আমরা ইনভেস্ট করে থাকি তাহলে আমাদের যে টাকা আছে সেটাও বাড়তে থাকবে। ঠিক আছে, এটা গেল একটা লজিক। এবারে দ্বিতীয় লজিক আছে এর একটা, দেখুন একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। তো এই যে আপনাকে এখনই বললাম যে বড় কোম্পানি যেগুলো রয়েছে ইন্ডিয়ার মধ্যে, সেই সব কোম্পানিগুলো তার নিজের এক্সপেন্সের থেকে বেশি রিটার্ন নিয়ে আসার চেষ্টা করে। তো এই যে রিটার্নটা রয়েছে, এই রিটার্ন মানে 15% রিটার্ন ধরে নিচ্ছে এখানে। তো এই 15% রিটার্ন নিয়ে আসার জন্য তাদেরকে তিনজন হেল্প করে। প্রথম, সেই কোম্পানির প্রমোটার বা মালিক, সে দিন রাত এক করে দেয় এই 15% রিটার্ন নিয়ে আসার জন্য, মানে 14%-এর বেশি রিটার্ন নিয়ে আসার জন্য দিন রাত এক করে দেয়। প্রচুর কিছু প্ল্যান করে, প্রচুর নতুন প্রোডাক্ট নিয়ে আসে, ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে, অনেক কিছু করে। ঠিক আছে, কিন্তু তারপরে যদি এরা ফেল হয়ে যায়, তারপরে যদি এরা 15%-এর রিটার্ন নিয়ে আসতে না পারে, যেরকম কোভিড-19 ক্ষেত্রে আমরা দেখলাম, করোনা ভাইরাস যখন এসেছিলো তখন একটু মেমোরাইজ করে দেখুন যে সেই সময় কী ঘটনাগুলো ঘটেছিল। প্রোমোটাররা দিন রাত প্রচুর চেষ্টা করছে যে কী করে আমাদের সেলস আরও বাড়বো, কী করে আমাদের কোম্পানিকে সার্ভাইভ করাবো, কী স্ট্র্যাটেজি, বিভিন্ন রকম প্ল্যান চলছিল সেই সময়।
তো সেই সময় সেকেন্ড বডি তাকে হেল্প করছিল। সেকেন্ড বডিকে কে চাইছিল যে ওরা 15%-এর বেশি যেন রিটার্ন নিয়ে আসে? আরেকজন কে ছিল? আরেকজন ছিল আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যে ব্যাঙ্কিং পুরো সেক্টরটাকে রেগুলেট করে। আরবিআই চাইছিল। তো আরবিআই কেন চাইছিল এটা? দেখুন, খুব সুন্দর একটা জিনিস আছে এর মধ্যে। আরবিআই এই জন্যই চাইছিল যে টপ 50 কোম্পানি তারা যদি 15%-এর বেশি রিটার্ন নিয়ে আসতে না পারে তাহলে তারা ডিফল্ট করতে লাগবে। তারা যে লোন নিয়েছে ব্যাংকের থেকে সেই টাকাটা তারা ফেরত দিতে পারবে না। তাহলে তারা যদি ব্যাংকে টাকা ফেরত দিতে না পারে তাহলে সেক্ষেত্রে ব্যাংক নিজে ডিফল্ট হয়ে যাবে। আর আমাদের টাকা কোথায় রাখি? আমরা ব্যাংকে রাখি। তাহলে আপনি কি ভাবছেন যে আপনার টাকা আপনি ফেরত পাবেন? মাত্র 5 লাখ টাকা অ্যাসিওরেন্স। আপনি ব্যাংকে যে টাকা রেখেছেন তার 5 লাখ টাকা অ্যাসিওরেন্স। আপনি 1 কোটি টাকা রাখুন, 2 কোটি টাকা রাখুন, বা 6 লাখ রাখুন, 10 লাখ রাখুন, যদি কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যায় তাহলে 5 লাখ টাকায় আপনি ফেরত পাবেন। তো এক্ষেত্রে আপনি দেখুন, যদি ওই বড় বড় টপ 50 কোম্পানি যারা রয়েছে তারা যদি ডিফল্ট করে যায় তাহলে তারা ব্যাংকে টাকা ফেরত দিতে পারবে না। ব্যাংকে যদি টাকা ফেরত দিতে না পারে তাহলে সেক্ষেত্রে ব্যাংক দেউলিয়া হয়ে যাবে, ব্যাংক আপনাকে টাকা ফেরত দিতে পারবে না। ভীষণ একটা যাতা অবস্থা হয়ে যাবে, ফাইন্যান্সিয়াল একদম কোল্যাপস হয়ে যাবে। তো এইটা যাতে না হয় তার জন্য খুব ধ্যান রাখে আরবিআই। তার জন্য আরবিআই নিজে চায় যে টপ 50 কোম্পানি যেন 15% রিটার্ন কামাক, 16%, 17% রিটার্ন, মানে তাদের যে এক্সপেন্স তার থেকে যেন বেশি রিটার্ন কামাক, তারা যেন ব্যবসা টিকিয়ে রাখতে পারে। তারা যদি দেউলিয়া হয়ে যায়, তারা যদি ব্যাংক্রাফট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেম কোল্যাপস হয়ে যাবে। কিন্তু আরবিআই যদি না পারে, আরবিআই কোভিড-19-এর সময় কী দেখলেন আপনি? আরবিআই রেট কমিয়েছিল, ব্যাংকের রেট। কেন কমিয়েছিল ব্যাংকের রেট? তার কারণ আরবিআই চাইছিল যে আমরা ব্যাংকে যেন টাকা না রাখি বেশি, আমরা যাতে সেই টাকাটা বেশি কনজিউম করি, বেশি খরচা করি। বেশি যদি খরচা করি আমরা তাহলে সেক্ষেত্রে এই টপ 50 কোম্পানি বেনিফিটেড হবে। তারাই তো আমাদেরকে প্রোডাক্ট সেল করছে না। তো তারা যদি ইনকাম করতে পারে, তাদের যদি সেলস ভলিউম বাড়ে তাহলে সেক্ষেত্রে তারা সার্ভাইভ করে যাবে। তো তাই জন্যে আরবিআই ইন্টারেস্ট রেট আরও কম করে দিয়েছিল, যাতে আমরা বেশি এক্সপেন্স করতে পারি, যাতে আমরা বেশি কনজিউম করতে পারি, রাইট? এখনও আপনি দেখবেন যে ওই জন্য ব্যাংকের ইন্টারেস্ট রেট এখনও অনেকটা কম। ধীরে ধীরে আপনি দেখতে পাবেন যে বাড়বে আস্তে আস্তে। যদি ইনফ্লেশন বাড়তে থাকে তাহলে আবার ইন্টারেস্ট রেট বাড়বে। তো এটাই পিওর ইকোনমিক্সের ব্যাপার। এটা নিয়ে আমি অলরেডি একবার ডিসকাস করেছি, কিন্তু যদি আপনারা চান তাহলে আবার আমি এটা নিয়ে ডিসকাস করব যে কীভাবে ইকোনমিক সার্কেল কাজ করে। তো এটা গেল একটা কারণ। তো এবারে যদি আরবিআই ফেল হয়ে যায়, আরবিআইও ধরুন প্রচুর চেষ্টা করলো, তারপরেও কিন্তু কোনো কিছু করতে পারছে না। আরবিআই যদি ফেল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে থার্ড বডি রয়েছে যে হেল্প করবে এই সব 50 কোম্পানিগুলোকে, যে ভাই তোমরা 15%, 16% রিটার্ন কামাও, তোমরা যাতে সার্ভাইভ করে যাও এই রকম সিচুয়েশানে। সেটাকে থার্ড নাম্বার বডি হলো গভর্নমেন্ট নিজে। গভর্নমেন্ট, সরকার নিজে চাইবে যে এইসব কোম্পানিগুলোকে আমরা হেল্প করব। আপনারা অনেকেই দেখতে পাবেন, অনেকেই ভাবছেন যে এই সরকার একে হেল্প করছে, সরকার ওকে হেল্প করছে, এরকম সব শোনা যায়, তাই না? কিন্তু আমি এটাই এখন বিজেপি গভর্নমেন্ট আছে বলে বলছি না, এটা কংগ্রেস থাকুক, বিজেপি থাকুক, XYZ যেই থাকুক না কেন, প্রত্যেকটা গভর্নমেন্ট এটাই চাইবে যে টপ 50 কোম্পানিগুলো রয়েছে তাদেরকে আমরা হেল্প করব। তারা যদি কোলাপস হয়ে যায়, তারা যদি ব্যাংক্রাফট হয়ে যায় তাহলে অবস্থা আমাদের খুবই খারাপ হয়ে যাবে। তো প্রত্যেকটা গভর্নমেন্ট এই জন্যে নতুন নতুন স্কিম বের করে, যেরকম এখন কর্পোরেট ট্যাক্স। কোভিড-19-এর সময় কী হয়েছিল? কর্পোরেট ট্যাক্স কম করে দিয়েছিল। কর্পোরেটদেরকে বলছিল যে তোমরা আর্নিং করো, তোমাদেরকে এখন ট্যাক্স দিতে হবে না। কর্পোরেট ট্যাক্স, যেটা নিয়ে বিশাল হুলুস তুলুস হয়েছিল যে কেন ট্যাক্স ওদেরকে লাগছে না, লাগছে না। তো এইসব কারণ, ওরা যদি সার্ভাইভ না করে তাহলে আমাদের টাকাও বিশাল রিস্কে আছে ব্যাংকে টাকা। আপনি কী ভাবছেন যে ব্যাংকে টাকা সেফ আছে? ব্যাংকে 5 লাখ টাকায় আপনার সেফ আছে, তার বেশি সেফ নেই। তো আপনার টাকাগুলো বড় বড় কোম্পানি সেই টাকা নিয়ে খাটাচ্ছে, তারা আর্নিং করছে, তারা গ্রোথ করছে, তাদের টাকা ফেরত দিচ্ছে বলেই কিন্তু আমাদের টাকাগুলো সুরক্ষিত আছে, আমরা টাকা ঠিকঠাক পাচ্ছি। যদি ওরা ডিফল্ট করে যায় তাহলে আমাদের টাকাও যাবে। তো আপনারা যারা বলছিলেন, আমি প্রথমে ভিডিও শুরুতে বলেছিলাম যে অনেকে মনে করেন যে ব্যাংকে টাকা রাখা সেফ, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাংকে টাকা রাখা সেফ না। 5 লাখ টাকা অবধি সেফ। তো ব্যাংকে সেই টাকাটাই রাখুন যে টাকাটা আপনার এমার্জেন্সি লাগবে। বাকি টাকা ইনভেস্ট করুন, অন্তত ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করুন। এই অপরচুনিটি, এই যে আপনাকে আইডিয়াটা দিলাম, টাকা দিয়েও কেউ আপনাকে দেবে না, টাকা দিয়েও কেউ আপনাকে এসব কথা বলবে না। তো এইগুলোকে কাজে লাগান, ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করুন। এখানে আপনার রিস্ক কতটুকু? ব্যাংকে অ্যাসুরেন্স আছে 5 লাখ টাকা, ব্যাস, যেখানে আপনার ইনফ্লেশনই বিট করতে পারছে না আপনার যে ইন্টারেস্টটা দিচ্ছে সেখানে। কিন্তু এইখানে যদি আপনি টাকা রাখেন ইন্ডেক্স ফান্ডে, সেখানে রিস্ক কতটুকু?
ব্যাংকে টাকা রাখার মতোই রিস্ক, তাই না? আপনি লজিক্যালি চিন্তা করুন, ব্যাংকে টাকা রাখার মতো রিস্ক, ব্যাংকে 5 লাখ টাকা অ্যাসুরেন্স দেবে, এখানে সেটা নেই, বাকি তো কোনো কিছু পার্থক্য নেই। দেখুন, আমি স্বামী বিবেকানন্দের ভীষণ বড় একজন ফলোয়ার। তিনি বলে গেছেন যে টেক আপ ওয়ান আইডিয়া ইন ইউর লাইফ, জাস্ট ওয়ান আইডিয়া, অ্যান্ড মেক দ্যাট আইডিয়া ইউর লাইফ, ড্রিম অ্যাবাউট ইট, থিঙ্ক অ্যাবাউট ইট, অ্যান্ড ইউ উইল বি সাকসেসফুল। এই যে আইডিয়াটা আপনাকে দিলাম, এই আইডিয়াটা নিয়ে একটুখানি ভাবুন, একটুখানি ভেবে দেখুন যে আমি যা কথাগুলো বলছি সেগুলো লজিক্যাল কিনা। বিলিভ মি, দিস আইডিয়া ক্যান মেক ইউ ভেরি ভেরি রিচ। আপনার যত ড্রিম আছে, যা স্বপ্ন আছে, সব পূরণ করতে পারবে এই আইডিয়া। আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন। যদি বয়স আপনার কম হয় তাহলে আপনি রিটায়ারমেন্ট, যে কর্পাস পাবেন রিটায়ারমেন্টে, সেটা অনেক বেশি পাবেন। এবং সবথেকে বড় ব্যাপার যে আপনি আপনার ছেলে মেয়েদেরকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দিতে পারবেন, যে ওরা নিজেদের ইচ্ছে মতো, কেউ হতে চায় সিঙ্গার বা অন্য কোনো প্রফেশনে যেতে চায়, আমরা বাধা দিই যে সেখানে অনেক রকম প্রবলেম হতে পারে, রিস্ক আছে, ফাইন্যান্সিয়াল আমাদের অনেক রকম বাধা থাকে। তো অ্যাটলিস্ট আপনাকে ফাইন্যান্সিয়াল বাধাগুলো নিয়ে টেনশন করতে হবে না। তো ওই জন্যে অনেকেই আপনারা বলবেন যে স্পিরিচুয়াল আর মেটেরিয়ালিস্টিক লাইফের মধ্যে পার্থক্য বলবেন। আমি বুঝতে পারি, আমি বুঝতে পারছি, এবং আমি স্পিরিচুয়াল লাইফটাকে বেশি প্রেফার করি। কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডমটাও খুবই খুবই জরুরি। আমি যে কথাগুলো বলছি সেগুলো একটুখানি ভাবার চেষ্টা করুন। তো এবারে আমি টপিকে ফিরে আসছি, একটুখানি টপিক থেকে চলে গেছিলাম। এবারে আপনাদের মধ্যে যে কোশ্চেনটা আসতে পারে যে আপনি তো বলছেন যে টপ 50 কোম্পানিতে ইনভেস্ট করতে হবে, ঠিক আছে, আমি মেনে নিলাম যে আমি করছি, কিন্তু তার কি গ্যারেন্টি আছে যে আজকে যে টপ 50 কোম্পানি যারা যারা রয়েছে, আজ থেকে 15 বছর পর, 20 বছর পর তারাই সেই টপ 50 কোম্পানিতে থাকবে? তার কি গ্যারেন্টি আছে? আমি একদম আপনার সাথে সহমত, কোনো গ্যারেন্টি নেই তার। আপনি দেখুন না, আজ থেকে 30 বছর আগে ইন্ডেক্সে যেসব কোম্পানিগুলো ছিল, যেরকম আপনি নামই শুনে থাকবেন না হয়তো, বোম্বে ডাইং ছিল, H&H, অনেক রকম কোম্পানি ছিল, তারা এখন ইন্ডেক্সের মধ্যে নেই। ইভেন আরকম, মানে রিলায়েন্স কমিউনিকেশন বলে যে কোম্পানিটা ছিল, তার অবস্থা আপনারা জানেন, মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানির এখন কী অবস্থা। তো সেই আরকমটাও কিন্তু একসময় ইন্ডেক্সের মধ্যে ছিল, কিন্তু এখন সেটা নেই। তাহলে তার কি গ্যারেন্টি আছে যে আজকে যে টপ 50 কোম্পানিগুলো রয়েছে সেগুলো পরবর্তী ক্ষেত্রেও থাকবে? একদম কোনো গ্যারেন্টি নেই, রাইট? তো এখানে হচ্ছে গিয়ে মেন ব্যাপার, এখানে ইন্ডেক্সের একটা ভীষণ মজাদার একটা ব্যাপার আছে, ভীষণ মজা আছে এর মধ্যে। ইন্ডেক্স ফান্ডে যখন আপনি ইনভেস্ট করছেন তখন আপনার যে টপ 50 কোম্পানির শেয়ার রয়েছে সেই শেয়ারেই আপনার ইনভেস্ট হচ্ছে, টপ 50 কোম্পানিতেই আপনি ইনভেস্ট করছেন। কিন্তু যে কোম্পানিটা উইক, যে কোম্পানিটার টপ 50 কোম্পানির মধ্যে থাকবে না, আর সেটা ডিপেন্ড হয় ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশনের ওপর। মানে শেয়ারের প্রাইস যদি সেই কোম্পানির বিশাল পড়ে যায়, তাহলে অটোমেটেড সেই টপ 50 কোম্পানি থেকে, সেই ইন্ডেক্স থেকে অটোমেটিক বের করে দেবে তাকে। আর তার পরিবর্তে যে যোগ্য, যার শেয়ারের প্রাইস বাড়ছে বা যার ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন বাড়ছে, যে স্ট্রং হচ্ছে দিনের দিন, তাকে ইনক্লুড করে নেবে। এটা অটোমেটেড হিসাবে হয়। কীরকমভাবে হয়, কীরকম মেকানিজমভাবে কাজ করে, সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি। যদি আপনি ডিটেলসে জানতে চান, এই ব্যাপারটা নিয়ে খুব ইন্টারেস্টেড হন, তাহলে অবশ্যই আপনি চেক করুন সেই ভিডিওটা। আমি উপরের কার্ডে দিয়ে রেখেছি অলরেডি, আর নিচের ডিসক্রিপশানে সেটা আপনি লিঙ্ক পেয়ে যাবেন। তো এখানে সবথেকে যেটা বেনিফিট, যে আপনাকে নিজের থেকে কিচ্ছু করা দরকার নেই। প্রত্যেক 3 মাস অন্তর অন্তর যখন রিভিউ হবে, তখন যে উইক স্টক তাকে বের করে দেওয়া হবে ইন্ডেক্স থেকে, যে স্ট্রং তাকে ইনক্লুড করে নেওয়া হবে ইন্ডেক্সে। আপনার শুধু একটাই কাজ হবে, ইন্ডেক্সে ইনভেস্ট করা, ডিসিপ্লিনভাবে প্রত্যেক মাসে মাসে একটা অ্যামাউন্ট ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করা। তো এখন আপনার মনে যেটা প্রশ্ন আসতে পারে, যে যদি আমি ইন্ডেক্স ফান্ড থেকে অন অ্যান অ্যাভারেজ 15%ই ধরলাম, 15% রিটার্ন পাই, তাহলে যদি আজকে আমার এক্সাম্পলই নিই, আজকে আমার এজ হচ্ছে 26 বছর, আর আমি রিটায়ার করব মোটামুটি ধরে রাখছি 60 বছর বয়সে, তাহলে এই কয়েক বছরের মধ্যে যখন আমি রিটায়ারমেন্ট করব, তখন কতটা কর্পাস আমি জোগাড় করতে পারবো যদি প্রত্যেক বছর বছর আমি 15% রিটার্ন পাই লং টার্মে। আর ধরে নিচ্ছি যে আমি মাসে, খুব বেশি না, মাসে ধরুন আমি 3000 টাকা করে ইনভেস্ট করছি, বা 2000 টাকাই ধরুন, 2000 টাকা করে আমি ইনভেস্ট করছি, ঠিক আছে? তো আমি দেখে নিই যে কত টাকা রিটার্ন পাই, কতটা আমি কর্পাস জোগাড় করতে পারি। তো তার জন্যে আপনাকে আমি পাওয়ার অফ কম্পাউন্ডিং গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। গুগলে গিয়ে লিখুন পাওয়ার অফ কম্পাউন্ডিং, এটা সার্চ করার পর HDFC লাইফের একটা লিঙ্ক পাবেন।
একটু স্ক্রোল ডাউন করে দেখবেন এইচডিএফসি লাইফের একটা লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে গেলে আপনাকে এবার আমি আমার ল্যাপটপে দেখাচ্ছি যে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ে যে কতটা অ্যামাউন্ট দাঁড়াচ্ছে যদি প্রত্যেক বছর বছর অন অ্যান অ্যাভারেজ 15% করে রিটার্ন নিয়ে আসা যায় তাহলে। তো আপনাদের সামনে এখন পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের ক্যালকুলেটর রয়েছে। এটা আর কিছুই না, এটাকে চক্রবৃদ্ধি সুদ বলে বাংলায়। আমরা প্রত্যেকেই যখন স্কুলে পড়তাম তখন চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করতে হয়েছিল। ভীষণ কঠিন লাগতো আমাকে একদমই ভালো লাগতো না সেই চ্যাপ্টারটা পড়তে। কিন্তু তখন আমার জানা ছিল না যে এর কতটা বড় ক্ষমতা। আপনাকে এখন আমি রিয়েলাইজ করাবো যে এর কতটা বড় ক্ষমতা। তখন যদি একটু ভালো করে পড়ে নিতাম বা একটু যদি প্র্যাকটিক্যাল নলেজটা আমার জানা থাকতো, তাহলে হয়তো আজকে এটার ব্যবহার করতে পারতাম আমরা। এটাই আমাদের এডুকেশন সিস্টেমের প্রবলেম। আমরা বেশিরভাগ থিওরির ওপর বেস করে সব কিছু করি, কিন্তু প্র্যাকটিক্যালে তার ইমপ্লিমেন্টেশন খুবই কম জানি আমরা। আপনাকে আমি বাস্তব উদাহরণ দিচ্ছি এই ভিডিওটাতে, যে কম্পাউন্ড ইন্টারেস্ট সবাই আমরা ক্লাস 5-6-এ পড়েছে, কিন্তু তার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন জানাই নেই। এখনও যারা পড়াচ্ছেন যেসব টিচারগুলো, আমি জানি না ওনারা হয়তো জানেন কি জানেন না, কিন্তু যদি আপনি দেখছেন এই ভিডিওটা, কোনো টিচার হন বা হন, তো প্লিজ আপনার যেসব স্টুডেন্টগুলো আছে প্লিজ তাদেরকে শেখাবেন পাওয়ার অফ কম্পাউন্ডিং। প্লিজ, এটা ওনাদের লাইফের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। কত কিছু বই আমরা পড়ি, কিন্তু এক একটা চ্যাপ্টার আমাদের লাইফকে চেঞ্জ করতে পারে। তারই এক্সাম্পল পাওয়ার অফ কম্পাউন্ডিং। তো আপনি যদি পাওয়ার অফ কম্পাউন্ডিং মানে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক নিজে করেন, তাহলে খাতা পেন নিয়ে বসতে পারেন, সেখানে আপনি নিজে ট্রাই করতে পারেন চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করে যে কতটা অ্যামাউন্ট হতে পারে। আমার বয়স হচ্ছে 26 বছর, আমি রিটায়ারমেন্ট হব 60 বছর বয়সে। তো মোটামুটি আমার কাছে রয়েছে 34 বছর। তো 34 বছরে দেখে নিই যে কত টাকা আমি জোগাড় করতে পারবো যদি প্রত্যেক মাসে মাসে আমি 2000 টাকা করে ইনভেস্ট করি আর 15% আমি রিটার্ন পাই। তো এখানে প্রথম যে কলামটা রয়েছে সেটা হলো অ্যামাউন্ট ইউ ক্যান ইনভেস্ট টুডে। আজকের দিনে আপনি কত টাকা ইনভেস্ট করতে চাইছেন। এখানে আমি লিখে দেবো 0, কেননা আমি মাসে মাসে ইনভেস্ট করতে চাইছি। অ্যামাউন্ট ইউ ওয়ান্ট টু ইনভেস্ট, আপনি কত টাকা ইনভেস্ট করতে যাচ্ছেন পার মান্থ, ফর মান্থলি লেখা আছে, তো আমি এখানে 2000 টাকা লিখে দেবো, ঠিক আছে। 2000 টাকা আমি প্রত্যেক মাসে ইনভেস্ট করতে চাইছি। নাম্বার অফ ইয়ার্স ইউ ওয়ান্ট টু ইনভেস্ট ফর, কত বছর অবধি আপনি ইনভেস্ট করতে চাইছেন। আমি করতে চাইছি 34 বছর, কেননা 60 বছর বয়সে আমি টাকাটা উঠিয়ে নেব, ঠিক আছে। এখন আমার বয়স 26 বছর, 60 বছর বয়সে আমি টাকা উঠিয়ে নেব। ওকে, তো এখানে আমি 34 করে দিলাম, আর এখানেও আমি 34 করে দিলাম, কেননা নাম্বার অফ ইয়ার্স ইউ ওয়ান্ট টু স্টে ইনভেস্টেড ফর, কত বছর আপনি ইনভেস্টেড থাকতে চাইছেন, 34 বছর, 60 বছর বয়সে আমি উঠিয়ে নেব। তো এখানেও 34, এখানেও 34, ঠিক আছে। ওকে, তো ইউ এক্সপেক্ট দ্য অ্যানুয়াল রেট অফ রিটার্ন, কত পার্সেন্ট আপনি অ্যানুয়াল রেট অফ রিটার্ন এক্সপেক্ট করছেন। আমি এখানে লিখে দিচ্ছি 15%। ইন্ডেক্স ফান্ডে অন অ্যান অ্যাভারেজ 15% রিটার্ন পাওয়া যায়। তাহলে দেখে নিই যে কতটা অ্যামাউন্ট দাঁড়ালো। দেখুন, আফটার 34 years your investment of 8.6 lakhs will grow to 2.56 crore। 2,56,00,000 টাকা আপনি জোগাড় করতে পারবেন যদি প্রত্যেক মাসে মাসে 2000 টাকা করে ইনভেস্ট করেন। হাউ ম্যাজিক্যাল ইজ দ্যাট, হাউ ম্যাজিক্যাল ইজ পাওয়ার অফ কম্পাউন্ডিং। আপনাকে আমি লাইভ এক্সাম্পল নিয়ে দেখালাম যে কীভাবে একটা ছোট্ট কর্পাস মাসে মাসে 2000 টাকা করে যদি আপনি ইনভেস্ট করেন, একটা বড় কর্পাসে পরিণত করতে পারবেন আপনি, শুধুমাত্র পাওয়ার অফ কম্পাউন্ডিংকে কাজে লাগিয়ে। মিস্টার ওয়ারেন বাফেট, যিনি ওয়ার্ল্ডের মধ্যে এখন 5th রিচেস্ট ম্যান, তিনি এই পাওয়ার অফ কম্পাউন্ডিংটা গোটা দুনিয়াকে জানান এবং তিনি নিজের ওয়েলথ ক্রিয়েশনে এই পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের ইউজ করেন, যে কীভাবে একটা ছোট্ট অ্যামাউন্ট থেকে বাড়িয়ে বাড়িয়ে সেটা কম্পাউন্ড করতে করতে বিশাল বড় একটা কর্পাস তৈরি হয়ে যায় এবং তিনি ওয়ার্ল্ডের মধ্যে রিচেস্ট ম্যান হয়ে যান। মিস্টার ওয়ারেন বাফেট বলেন যে ইফ ইউ ওয়ান্ট টু মেক মানি ফ্রম দ্য স্টক মার্কেট ইন দ্য লং রান, ইফ ইউ ওয়ান্ট টু মেক মানি ফ্রম দ্য স্টক মার্কেট ইন দ্য লং রান, ইউ রিকোয়ার্ড অলমোস্ট জিরো নলেজ, জিরো স্কিল। আপনি বলুন, এই ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করার জন্য আপনাকে কতটা নলেজ নিতে হলো? যতটুকু দরকার ছিল যে আইডিয়াটা আপনাকে শেয়ার করা উচিত ছিল, সেটা আমি করে দিলাম অলরেডি। আমার কাছে আমি করে দিয়েছি, যে নলেজটুকু শেয়ার করা দরকার ছিল করে দিলাম, ব্যাস এইটুকুই। এই আইডিয়াটাই যথেষ্ট আপনার। আপনি মাসে মাসে ইনভেস্ট করতে থাকুন, আপনাকে কিচ্ছু দেখা দরকার নেই যে করোনা হলো কি হলো না হলো। এবারে আমি দেখাচ্ছি আপনাকে সেন্সেক্সের বা জার্নি বা নিফটি ইন্ডেক্সের জার্নি, সেটা আপনাকে দেখাচ্ছি, কিন্তু এটা একটু বোঝার চেষ্টা করুন। কোনো রিকোয়ার্ড নেই কিছু নলেজের,
কোনো স্কিলের রিকোয়ার্ড নেই, যেটুকু দরকার ছিল আপনাকে আমি দিয়ে দিলাম, রাইট? এবার আরও একটা মজা দেখুন, তো আবারও আপনাকে আমি ল্যাপটপ স্ক্রিনে নিয়ে এসেছি। এখানে দেখুন আমি সব কিছুই সেম রাখছি, কোনো রকম কিছু পরিবর্তন করছি না। শুধুমাত্র আমার বয়স আমি 26 ধরেছিলাম, কিন্তু আমার থেকে কেউ যদি 6 বছরের ছোটো হয়, একটু ভালো করে শুনবেন, আমার থেকে যদি কেউ 6 বছরের ছোটো হয়, মানে কারো যদি বয়স এখন 20 বছর হয় আর সে যদি এই ভিডিওটা দেখছে, তাহলে তার যদি রিটায়ারমেন্ট এজ হয় 60 ইয়ার্স, তাহলে মোটামুটি রিটায়ারমেন্ট করতে কত বছর দেরি আছে? 40 বছর দেরি আছে, রাইট? 60 - 20 = 40। তো আমি এখানে জাস্ট 34-এর জায়গায় 40 করে দেবো। ওকে, এখানে আমি 40 করে দেবো, এখানে আমি 40 করে, দু জায়গায় আমি 40 করে দিলাম। যে কত বছর আমি ইনভেস্ট করতে চাইছি, 40 বছর, আর কত বছর অবধি ইনভেস্টেড থাকবো, 40 বছর। দেখুন পার্থক্য কী হলো, 6 কোটি, যেখানে ছিল 2.5 কোটি সেখানে হয়ে গেল 6 কোটি। বুঝতে পারছেন তো? মাত্র 6 বছর আগে শুরু করেছে 2,000 টাকা করেই, কিন্তু দেখুন কতটা বড় পার্থক্য। তো ওই জন্যে বলছি, যারা এই ভিডিওটা দেখছো, যাদের বয়স 20-21 বছর বয়স বা আরও কম বয়সী, আমার থেকে অনেক ছোটো তারা, তাই তুমি করেই বলছি, তোমরা চেষ্টা করো যে করে হোক মাসে 2,000 টাকা করে তোমাকে হাত খরচা বাঁচিয়ে বা টিউশন পড়িয়ে ফ্রিল্যান্সিং করে যে করে হোক 2,000 টাকা জোগাড় করতে হবে, ইনভেস্ট করতে হবে 2,000 টাকা। ভাই 2,000 টাকা যদি ইনভেস্ট করতে পারো তাহলে লাইফ খুব ভালো হবে। তুমি এখন আনকমফোর্টেবল হয়ে যাও, লাইফ তোমার কমফোর্টেবল হয়ে যাবে। তুমি এখন আনকমফোর্টেবল হয়ে যাও, লাইফ কমফোর্টেবল হয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে, লাইফ টেক কেয়ার করবে। এখন তুমি যে করে হোক 2,000 টাকা, 2,500 টাকা, 3,000 টাকা যত বেশি ইনভেস্টমেন্ট করবে তত ভালো, কিন্তু প্লিজ একটু ট্রাই করো। খুব একটা বেশি কঠিন কাজ না। আমি নিজেও যখন পড়তাম কলেজে, ইউনিভার্সিটিতে, তখন আমি নিজেও টিউশন পড়াতাম, তখন আমি নিজেও ইনকাম করতাম, সেই টাকাটা আমি ইনভেস্ট করতাম। তোমরাও পারবে, এমন কিছু কঠিন না। তাই তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, এবং মানে আমি স্যারদেরকে রিকোয়েস্ট করবো, আপনাদের স্টুডেন্টকে অবশ্যই এই ভিডিওটা যখন দেখাবেন তখন প্লিজ ওনাদেরকে বলবেন যে যেভাবে হোক 2,000 টাকা যেন তারা ম্যানেজ করে। শুধু এইটুকুই আমার বলার ছিল। আর আরও একটা বিষয় দেখাচ্ছি আপনাকে আমি ক্যালকুলেটারেই, যে এখানে যদি আমি, আচ্ছা আমি আমার এজই ধরে নিচ্ছি, এখানে 40 জায়গায় আমি করে দিলাম 34, আর এখানে করে দিলাম 34। ওকে, তো আমার এজ হচ্ছে 26, তো আমি 2.56 করোড় জোগাড় করতে পারবো। কিন্তু এইখানে যে 15% রিটার্নটা আছে, এই রিটার্নটা যদি আমি এই 15%-এর জায়গায় আমি আরও 3%, মানে 18%, 18% যদি আমি রিটার্ন নিয়ে আসতে পারি, তাহলে দেখুন কতটা পরিবর্তন হয়। প্রত্যেক বছরে 15%-এর জায়গায় আমি 18% নিয়ে আসবো অন অ্যান অ্যাভারেজ ওভার দ্য লং পিরিয়ড অফ টাইম। তাহলে দেখুন 2.5 কোটি টাকাটা কত টাকা হচ্ছে, 5.87 করোড়। যদি আমি প্রত্যেক বছরে 18% করে রিটার্ন আনতে পারি, আমার এজ থেকে বলছি, তাহলে আমার রিটায়ারমেন্টে 5.28 করোড় জোগাড় করতে পারবো আমি। কিন্তু এটার জন্য স্কিল দরকার, নলেজ দরকার, মার্কেটের ভ্যালুয়েশন করা, কখন সস্তা, কখন বেশি চড়া দাম, কখন বিক্রি করতে হবে, কখন কিনতে হবে, কখন সস্তায় পাচ্ছেন, কীভাবে এসআইপি করবেন, কী স্ট্র্যাটেজি ইউজ করবেন, এই ব্যাপারগুলো এক্সপার্টের কাজ একটা। তো যেটা আমার প্রফেশন। তো আপনি যদি চান যে আমার সাথে অ্যাসোসিয়েট হবেন, আপনি যদি চান যে আপনার প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আমি করি, এটা যদি আপনি চান, তাহলে আপনি mybiniyog@gmail.com, এখানে আপনি মেল করতে পারেন আমাকে, আমার টিম আপনার সাথে কথা বলে নেবে। সেখানে আপনি যদি চান তো আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে কোথায় কিভাবে ইনভেস্ট করবেন, একদম কম রিস্ক নিয়ে কিভাবে আপনি রিটায়ার রিচ হতে পারবেন, এইটার উপর আমি বেশি গুরুত্ব দেবো। তাছাড়া বাকি যেসব ফাইন্যান্সিয়াল প্ল্যানিং রয়েছে, এরকম চাইল্ড এডুকেশন বা আরও অনেক রকম আপনার প্ল্যানিং থাকতে পারে, বাড়ি কেনার বা এই কেনার, তো তখন সেই সব ব্যাপারগুলো আপনার সাথে কথা বলে তখন ভালো মতো একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আমি আপনার জন্য করে দিতে পারবো। কিন্তু অবশ্যই এটা মনে রাখবেন, যারা ইন্টারেস্টেড এবং যারা সিরিয়াস এবং যারা আর কি এই ব্যাপারটা সত্যি করাতে চান, তারা একমাত্র কন্ট্যাক্ট করবেন প্লিজ। অবশ্যই আমি এর জন্য আপনাকে কিছু কনসালটেন্সি ফিজ চার্জ করব। এটা অ্যাজ এ কনসালটেন্ট ভাবতে পারেন, কনসালটেন্সি ফিজ একটা চার্জ করব, কেননা যেহেতু আপনার জন্যই পুরো টাইমটা আমাকে ডেডিকেটেড করতে হচ্ছে, এবং প্রত্যেকের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কিন্তু আলাদা আলাদা রকমের হয়। আপনার জন্য একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আলাদা হয়, 30 বছর বয়সের জন্য আলাদা হয়, 40 বছর বয়সের জন্য আলাদা হয়, বা 20 বছর বয়সী, 25 বছর বয়সের জন্য আলাদা হয়। বিভিন্ন জনের বিভিন্ন রকম ফ্যাক্টর ডিপেন্ড করে, ডিপেন্ডেবলস ডিপেন্ড করে, কার কত ইনকাম ডিপেন্ড করে, লায়াবিলিটিস আছে কি না, অনেক রকম বিষয়ে ডিপেন্ড করে। তো সবার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কিন্তু আলাদা আলাদা রকমের হয়। তো যেহেতু আপনার জন্য পার্টিকুলারলি আমি আমার টাইম ডেডিকেটেড করব,
এটা খুব একটা সহজ কাজ না, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করা অনেকটা টাইম লাগে, অনেক দিন লাগে। তার জন্য কিছু কনসালটেন্সি ফিজ আপনার কাছ থেকে আমি নেব। তো যদি আপনি চান, আপনি ইন্টারেস্টেড হন, আপনি চান যে আমি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করি আপনার, তাহলে আপনি mybiniyog@gmail.com, যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে আপনি আমাকে মেল করতে পারেন। আমার টিম আপনার সাথে কথা বলে নেবে। তো আপনাকে আমি দেখিয়ে দিলাম যে কোথায় ইনভেস্ট করবেন, কেন ইনভেস্ট করবেন এবং কী তার পরিণাম হতে পারে, কতটা আপনি টাকা জোগাড় করতে পারবেন সেই সংক্রান্ত। ওকে, তো এবারে যে প্রশ্নটা অনেকেই করেন যে কিভাবে ইনভেস্ট করব। আপনি তো বলে দিলেন সব কিছুই, তো আমি কিভাবে ইনভেস্ট করব। তো এটার জন্য আচ্ছা, তার আগে একটা কথা আমি আপনাকে জানিয়ে রাখি যে অনেকেই, আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম একদম প্রথম দিকে, তো অনেকেই সেখানে মেসেজে লেখেন, আমাকে কমেন্টে লেখেন যে আপনি তো 40 বছরের কথা বলছেন, 30 বছরের কথা বলছেন, এরকম বলছেন, এত বছর তো আমার নেই, তাহলে ভূতে খাবে কি সেই টাকা, এরকম সব কমেন্ট আছে সেখানে, আপনি গিয়ে দেখতে পারেন। তো আপনাকে একটা কথা জানিয়ে রাখি যে ধরুন আপনি একটা মাঠের মধ্যে আছেন এবং প্রচণ্ড রোদ লাগছে আপনার, তো আপনি একটা ছায়া খুঁজবেন, একটা শেড খুঁজবেন যার তলে আপনি আশ্রয় নিতে পারেন, তাই না? তো আপনি দূর দূরান্ততে দেখলেন যে কিচ্ছু নেই, কিন্তু হঠাৎই আপনার চোখে পড়লো একটা গাছ, অনেক দূরে একটা গাছ। তো আপনি সেই গাছের কাছে গেলেন এবং গাছের কাছে গিয়ে গাছের ছায়া আপনি বসলেন এবং শান্তি পেলেন, আপনি রোদের থেকে বাঁচলেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটাই যে যে গাছটা আপনাকে আশ্রয় দিল, যে গাছটা, সেই গাছটা কি তখনই কেউ লাগিয়ে দিয়েছে? তখনই কেউ লাগিয়ে দেয়নি। তো যখন আপনার রোদ লাগছিল, আপনার কষ্ট হচ্ছিল, তখনই কি কেউ গাছটা লাগিয়ে দিয়েছে? না, গাছটা তো অনেক আগে লাগিয়েছে কেউ, বা হয়তো সেখান থেকে অঙ্কুর বেরিয়ে ধীরে ধীরে বড় হতে 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 অনেক বড় গাছ হয়ে গেছে সেটা, সেই গাছটা এখন আপনাকে আশ্রয় দিচ্ছে। ইনভেস্টমেন্টও তাই, একটা ছোট্ট গাছকে যেরকম বপন করি আমরা, ঠিক সেরকমভাবেই একটা ইনভেস্টমেন্টও ধীরে 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 বড় হয়। বড় হতে হতে বড় হতে হতে একটা সময় অন্যদেরকে আশ্রয় দেয়। আপনার যারা বংশ পরম্পরায় এসছেন, আগে যারা প্রজন্ম ছিলেন, তারা হয়তো সেই গাছটা বপন করেননি আপনার জন্য, কিন্তু আপনি তো করতে পারেন আপনার পরবর্তীর জন্য, যাতে আপনার ছেলে মেয়ে যারা আছেন তারা অন্তত সেই ছায়াতে থাকবেন। তো একটু মাইন্ডসেটটা চেঞ্জ করুন, দেখবেন অনেক কিছু ভালো লাগবে, পজিটিভ এনার্জি পাবেন। তাই ওনাদেরকে আমি এক্সাম্পলটা দেওয়ার মাধ্যমে এটা বোঝাতে চাইছি যে টাইম লাগবে আপনার, আপনি করতে পারেননি কিন্তু আপনি পরবর্তীর জন্য করে যেতে পারেন, অন্যরা আশ্রয় পাবে, অন্যরা নিজের ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবে, আপনার ছেলে মেয়ে যেটা করতে চাইছে লাইফে সেটা করতে পারবে, নাকি ফাইন্যান্সিয়ালের প্রবলেমের জন্য সেটা আর কি করতে পারবে না, নিজের প্যাশন ফলো করতে পারবে না, ড্রিম ফলো করতে পারবে না, এই জিনিসটা যেন না হয়। শুধু এইটুকুই বলার। আজকে আমি যা কিছু করছি তার পেছনে আমার বাবার অনেক বড় হাত রয়েছে, উনি এই গাছটা আমাকে দিয়েছেন, উনি আমাকে এই ছায়াটা দিয়েছেন, তার জন্য আজকে আমি ভিডিও বানাতে পারছি, তার জন্য আমি ফ্রিডম পাচ্ছি, আপনাদের সামনে আমি কন্টেন্ট নিয়ে আসতে পারছি। এই সেট যদি আমার না থাকতো তাহলে কোনো দিন এগুলো পসিবল হতো না, না আমার জন্য পসিবল হতো না, আপনাদেরকে এরকম ভালো ভালো কন্টেন্ট দিতে পারতাম। তাই একটু ভেবে দেখবেন যে কথাগুলো বলছি। তো এটুকুই আমার বলার ছিল, এটা অনেক দিন ধরে আমি ভাবছিলাম বলবো, তো ফাইনালি এই ভিডিওতে বললাম। আশা করছি অনেক স্টুডেন্টও দেখবেন, তো আশা করছি ওনারাও খুব বেনিফিটেড হবেন। আর প্লিজ আপনার মা বাবাকে দেখান বা আপনার ছেলে মেয়েকে অবশ্যই ভিডিওটা দেখান, এটাই রিকোয়েস্ট করব। তো এবারে যেটা আপনার প্রশ্ন হয় যে কিভাবে আমরা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারবো, তো তার জন্য আপনাকে আমি আমার মোবাইলের রেকর্ডিং দেখাচ্ছি, সেখানে আপনাকে আমি লাইভ দেখাচ্ছি যে কী করে আপনি ইনভেস্ট করতে পারবেন, রাইট? তো চলুন আমরা সরাসরি চলে যাই রেকর্ডিংয়ে। নিফটি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করার জন্য আপনার কাছে দুটো অপশন রয়েছে। প্রথমত মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করতে পারেন, দ্বিতীয়ত ডাইরেক্ট স্টক মার্কেট থেকে ইনভেস্ট করতে পারেন। মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করার জন্য আপনার কাছে দুটো অপশান রয়েছে, একটা হলো ইউটিআই নিফটি ইন্ডেক্স ফান্ড বা এইচডিএফসি সেন্সেক্স ইন্ডেক্স ফান্ড। এই দুটো ফান্ডে মধ্যে যে কোনো একটাতে আপনি ইনভেস্ট করতে পারেন, আপনার টাকাটা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট হবে। কিন্তু আমি বেশি প্রেফার করি ডাইরেক্ট স্টক মার্কেটের মাধ্যমে ইনভেস্ট করতে, সেখানে অনেক কিছু বেনিফিট আছে। ডিটেলসে গেলাম না, কিন্তু আপনি জেনে রাখুন এটা যে ডাইরেক্ট স্টক মার্কেটে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে সেখানে বেশি বেনিফিট রয়েছে। তো যদি আপনি ডাইরেক্ট স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান, স্টক মার্কেট থেকে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে চান, তাহলে কি করে করবেন? তাহলে আপনার প্রথম যেটা দরকার সেটা হলো কোনো একটা ব্রোকারের কাছে অ্যাকাউন্ট খোলা। জিরোধা,
এঞ্জেল ব্রোকিং বা আপস্টক। জিরোধাতে এখন 300 টাকা মতো চার্জ নিচ্ছে, আর অ্যাঞ্জেল ব্রোকিংয়ে ফ্রিতে আপনি অ্যাকাউন্ট খোলাতে পারবেন, আপস্টকেও ফ্রিতে অ্যাকাউন্ট খোলাতে পারবেন। আর 3টে ব্রোকারের কাছেই যে যদি আপনি অ্যাকাউন্ট খোলাতে চান, তাহলে তার লিঙ্ক এই ভিডিওটার ডেসক্রিপশানে দেওয়া থাকবে। সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট খোলাতে পারেন। অ্যাকাউন্ট খোলানো খুবই জরুরি। যেরকম আমরা ব্যাংকে অ্যাকাউন্ট খোলাই টাকা রাখার জন্য, ঠিক সেরকমভাবে শেয়ার রাখার জন্য বা শেয়ার কেনার জন্য কোনো একটা ব্রোকারের কাছে আমাদেরকে অ্যাকাউন্ট খোলাতে হয়। এই 3টে ব্রোকারই খুব ভালো ব্রোকার এখন, আপস্টক, এঞ্জেল ব্রোকিং আর জিরোধা। আমি সবথেকে বেশি প্রেফার করি জিরোধা। যাই হোক, তো জিরোধাতে একটু বেশি টাকা লাগে, 300 টাকা লাগে বলে অনেকেই অ্যাকাউন্ট খোলাতে চান না, ফ্রিতে অ্যাকাউন্ট খোলাতে চান। তো আপস্টক আছে তার জন্য, এঞ্জেল ব্রোকিং আছে। তো যেটা ব্যাপার যে তো এবারে আপনাকে আমি দেখাই যে 3টে অ্যাপের মাধ্যমেই তো এবারে আপনাকে আমি দেখাবো যে 3টে অ্যাপের মাধ্যমেই কী করে আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারেন। প্রথমে আমি দেখাবো আপনাকে জিরোধা থেকে কী করে আপনি ইনভেস্ট করতে পারবেন। তো জিরোধার কাইট অ্যাপে আমি চলে যাব। তো প্রথমে শুরু করছি আমরা জিরোধা দিয়ে। জিরোধা মানে কাইট। আমরা কাইট অ্যাপটা ওপেন করে নেব। কাইট অ্যাপটা জিরোধারই অ্যাপ। তো এখানে আমি দেখতে পাচ্ছি সার্চ অ্যান্ড অ্যাড, এখানে আমি ক্লিক করব। এখানে আমরা সার্চ করব নিফটি বিজ, এই কথাটা মনে রাখবেন, NIFTYBEES, নিফটি বিজ। এখানে ক্লিক করার পর দুটো অপশন দেখতে পাবেন, একটা বাই একটা সেল। আমরা বাইয়ে ক্লিক করব। আপনি এখানে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি নিজের ইচ্ছে মতো বসাতে পারবেন আপনি। আপনি যদি মনে করেন যে মাসে 2000 টাকা ইনভেস্ট করব, তাহলে 156 টাকা চলছে এখন প্রাইস, আমি কোয়ান্টিটি যদি 3 করে দিই তাহলে মোটামুটি 2000 টাকা হয়ে যাবে সেখানে। প্রোডাক্টে CNC রাখবেন, অর্ডারে রাখবেন মার্কেট, বাকি কিচ্ছু করার দরকার নেই। এখানে সুইপ টু বাই যেটা রয়েছে সেখানে স্লাইড করে দেবেন। এটা স্লাইড করলেই আপনার পারচেস হয়ে যাবে, যদি মার্কেট লাইভ থাকে তখন, মানে মার্কেট যখন চলবে তখন। ঠিক আছে, এটা আপনাকে দেখিয়ে দিলাম। এরপর সেকেন্ড ব্রোকারের কাছে আসছি, এঞ্জেল ব্রোকিং। এঞ্জেল ব্রোকিংয়ের অ্যাপ আমরা খুলে নেব। ওকে, তো আপনার সামনে এখন এঞ্জেল ব্রোকিংয়ের অ্যাপ আমি দেখাচ্ছি আপনাকে। এই যে অ্যাড রয়েছে এখানে আমি ক্লিক করলাম। এখানে নিফটি বিজ আমরা সার্চ করব। আমাদের ওয়াচ লিস্টে অ্যাড হয়ে গেছে। এখানে আমরা ক্লিক করব। বাই এবং সেল দুটো অপশান রয়েছে। বাইয়ে ক্লিক করব। কোয়ান্টিটি চাইছে, কতগুলো কোয়ান্টিটি আমরা বাই করতে চাই, আমরা লিখে দেবো 13টা কোয়ান্টিটি। দেখুন ট্রেড ভ্যালু 2000 চলে এসছে, মানে 2000 টাকার বাই হয়ে যাবে আপনার। এখানে দেখুন যে রয়েছে লিমিট এবং মার্কেট, দুটো অপশান রয়েছে। আপনি চাইলে এটা মার্কেটে করতে পারেন, মানে মার্কেটে যে প্রাইস চলছে সেই প্রাইসে বাই হয়ে যাবে। তো মার্কেটই করে রাখবেন, ব্যাস। তারপরে বাই করে নেবেন, কনফার্ম বাই, এটা ক্লিক করলেই বাই হয়ে যাবে আপনার, যদি মার্কেট লাইভ থাকে তখন। এখন মার্কেট লাইভ নেই, আমি অফ মার্কেটে আপনাকে এটা দেখাচ্ছি। ওকে, আর এবার তৃতীয় ব্রোকারের কাছে আসি, সেটা হলো আপস্টক। তো আপস্টকের আমরা অ্যাকাউন্ট খুলে নিয়েছি। এখানে দেখুন প্লাস সাইন আছে কোনাতে করে, এই প্লাস সাইনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সার্চ করব নিফটি বিজ। এখানে অ্যাড করে নেব, ব্যাক করে চলে যাব ওয়াচ লিস্টে। দেখুন এখানে অ্যাড হয়ে গেছে, ক্লিক করলাম। বাই রয়েছে, বাইয়ে ক্লিক করলাম। এখানে কোয়ান্টিটি দিতে পারবেন, এখানে আমি 13টা কোয়ান্টিটি দিয়ে দিলাম। অর্ডার কমপ্লেক্সিটিতে সিম্পলি থাক, অর্ডার টাইপ মার্কেট থাক, প্রোডাক্ট ডেলিভারি ভ্যালিডিটি ডে সব ঠিক আছে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। রিভিউ করবেন, রিভিউ করার পর বাই করে নেবেন। মার্কেট লাইভ হলে বাই হয়ে যাবে, মানে যখন মার্কেট চলবে তখন যদি বাই করেন বাই হয়ে যাবে এটা। তো আপনাকে আমি দেখিয়ে দিলাম 3টে ব্রোকারের মাধ্যমে, জিরোধা, অ্যাঞ্জেল ব্রোকিং এবং আপস্টক, যে কিভাবে আপনি ইন্ডেক্স বাই করতে পারবেন, নিফটি বিজ বাই করতে পারবেন। 3টে ব্রোকারের কাছে যদি অ্যাকাউন্ট না থাকে, আপনার অ্যাকাউন্ট খোলাতেই হবে আপনাকে যদি ইন্ডেক্সে ইনভেস্ট করতে চান। যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এই ভিডিওটার ডিসক্রিপশানে চলে যান, লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নিন। বেশি প্রসিজিওর না, লম্বা প্রসিজিওর না, খুব ইজিলিভাবে আপনি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। আরও একটা ইন্টারেস্টিং বিষয় আপনাকে দেখায়, আমি এখন মাই বিনিয়োগের টেলিগ্রাম চ্যানেলে চলে এসেছি, যেখানে আমার সাথে মোটামুটি 4500 জন যুক্ত রয়েছেন। আপনি যদি এখন অবধি মাই বিনিয়োগের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত না হন, তাহলে অনেক কিছু জিনিস মিস করছেন বস। এখানে আমি সমস্ত কিছু আপডেট দিয়ে দিই, মার্কেট রিলেটেড, নিউজ রিলেটেড, আমি কোন স্টকে ইনভেস্ট করছি
সব কিছু ইনফরমেশান আপনি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তাই নতুন যদি হন, আপনি এই ভিডিওটা প্রথম দেখছেন, এই চ্যানেলে প্রথম এসছেন, তাহলে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যোগ হয়ে যাবেন। তো এই টেলিগ্রাম চ্যানেলে আমি অনেক দিন আগে একটা ফটো পোস্ট করেছিলাম সেন্সেক্সের জার্নি, যেটা আপনাকে আমি এখনই দেখাবো। এই দেখুন, আপনাদের সামনে এখন সেন্সেক্সের জার্নি রয়েছে। শুরু হয়েছিল 100 টাকা থেকে, এখন কোথায় পৌঁছে গেছে আপনি দেখুন। প্রায় 450 টাইমস, তারও বেশি রিটার্ন এই সেন্সেক্স দিয়েছে। 460 টাইমসেরও বেশি রিটার্ন সেন্সেক্স দিয়েছে। আপনি হয়তো ভালো মতো করে দেখতে পাবেন না, মোবাইল থেকে দেখাচ্ছি, কিন্তু এই ফটোটা আমি আবার পোস্ট করে দেব, আপনি টেলিগ্রামে যুক্ত হয়ে গেলে সামনেই দেখতে পাবেন। যাই হোক, এই যে তীর চিহ্নগুলো দেখছেন আপনি, এগুলো এক একটা ইভেন্ট। দেখুন এখানে কত রকমের ইভেন্ট হয়েছে। 1992-তে আমরা সবাই জানি হর্ষদ মেহতা স্ক্যাম হয়েছে, 2008-এ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছে, তারপরে .com বাবল হয়েছে, কত ধরনের জিনিস হয়েছে। তারপরেও দেখুন সেন্সেক্স 100 টাকা থেকে এখন কোথায় পৌঁছে গেছে। তো আমি আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করছি এই ফটোর মাধ্যমে যে নো ম্যাটার হোয়াট, যা কিছু হয়ে যাক না কেন, আপনাকে যেটা বাধা দেওয়া হয় যে স্টক মার্কেট এখনই ক্র্যাশ করে যাবে, কেউ ফ্রড হয়ে যাবে, স্ক্যাম হয়ে যাবে, আপনার টাকা সব শেষ হয়ে যাবে, কিন্তু যদি আপনি ইন্ডেক্সে ইনভেস্ট করেন, সেন্সেক্স একটা ইন্ডেক্স, যদি আপনি ইন্ডেক্সে ইনভেস্ট করেন তাহলে এই ঘটনাগুলো অলরেডি ঘটে গেছে অনেকবার। কতবার স্ক্যাম, কতবার ফ্রড, কতবার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, করোনা ভাইরাস, কত রকম কত কিছু হলো। তারপরে আজকে দেখুন যে সেন্সেক্স কোথায় রয়েছে। 100 টাকা থেকে শুরু হয়েছিল, এখন কোথায় রয়েছে দেখুন। তো একদম ঘাবড়াবেন না, লোকের কথায় বেশি পাত্তা দিয়ে বেশি মাথা ব্যথা করে কোনো কিছু দরকার নেই। দেখুন এখানে একটা ভালো কোট আমার সামনে চলে আসলো, ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল মেক রিডিং এ হ্যাবিট, আই জাস্ট সিট ইন মাই অফিস অ্যান্ড রিড অল ডে, ওয়ারেন বাফেট। তো আপনার মধ্যেও ওই হ্যাবিটটা তৈরি করুন আস্তে আস্তে, দেখবেন নিজেকে ধীরে 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 ইমপ্রুভ করতে থাকবেন। আপনাকে আমি যেটা বলেছিলাম যে 0.01% প্রত্যেক দিন যদি ইমপ্রুভ করেন, তাহলে 1 বছর পর 365 টাইমস আপনি বেটার হবেন নিজের থেকে। তাহলে 1 বছর পর 36 টাইমস বেটার হবেন নিজের থেকে। সো অল দ্য বেস্ট টু ইউ, আর সেন্সেক্সের জার্নিটা মাথায় রাখবেন। তো আশা করছি যে এবারে আপনার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার, যে কোথায় ইনভেস্ট করবেন ইন্ডেক্স ফান্ডে, কেন ইনভেস্টমেন্ট করবেন তার রিজনগুলো আপনাকে প্রথমেই বলেছি, আর কিভাবে ইনভেস্ট করবেন। আর আপনাকে দেখিয়েওছি পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের কতটা পাওয়ার, রাইট, চক্রবৃদ্ধি সুদের, যে খুব কম ইনভেস্টমেন্ট করেও কতটা বড় কর্পাস আপনি নিজের জন্য জোগাড় করতে পারবেন। আর আপনাদের মধ্যে অনেকের এখনও যদি মনে হয় যে এত বছর ওয়েট করতে হবে, রিটায়ারমেন্টের জন্য কে ভাববে, আমাদের এই নতুন জেনারেশন এটা একটা প্রবলেম। আমরা বন্ধুর সাথে পার্টি করতে পারি, 2000 টাকা 3000 টাকা খরচ করতে পারি, কিন্তু 2000 টাকা ইনভেস্টমেন্ট করতে পারি না। আমরা আইফোন কিনতে পারি 75,000 দিয়ে, যেটা ওই ভ্যালিডিটি 3 বছরই। আমি যে ফোনটা ইউজ করছি 9000 টাকার ফোন, সেটা 3 বছর ভ্যালিডিটি, আমি কিনতে পারি আইফোন, কিন্তু কেন কিনবো, দরকারই নেই। তো ফাইন্যান্সিয়ালটা একটুখানি দেখবেন, যারা স্টুডেন্ট তাদের জন্য বলছি বিশেষ করে, আমি দেখেছি। আবার পাবজিতে অনেকে মত্ত রয়েছে, তো এগুলো যারা আমার থেকে ছোট তাদের জন্য সব অ্যাডভাইসগুলো, বড়োদেরকে আমি কোনো রকম কিছু অ্যাডভাইস দিচ্ছি না, আমার যোগ্যও নেই, সেরকম যোগ্যতা নেই। তো তাদের জন্য বলছি যে আপনারা প্রত্যেক দিন আমি যেটা ফলো করি রুল, যে প্রত্যেক দিন অল্প অল্প করে একটু বেটার নিজের ভার্সন তৈরি করুন। বেশি না, 0.01 শিখুন এক্সট্রা, আগের দিনের থেকে আজকে 0.01% কিছু এক্সট্রা শিখুন। তাহলে 365 দিন পর, মানে 1 বছর পর, আপনি দেখবেন 37 টাইমস আপনি আগের বছর যা ছিলেন আর এবছর 37 টাইমস আপনি চেঞ্জ দেখতে পাবেন নিজের মধ্যে। 37 টাইমস আপনার নলেজ কম্পাউন্ড হবে। যেরকম এখানে আপনাকে দেখালাম পাওয়ার অফ কম্পাউন্ডিং, আপনার নলেজও সেরকমভাবে কম্পাউন্ড হতে থাকবে। জাস্ট 0.01% প্রত্যেক দিন নিজেকে ডেভেলপ করুন, ব্যাস, আর কিচ্ছু করার দরকার নেই। ওই পাবজিতে যদি আপনি ডুবে থাকেন, গেমিংয়ে যদি ডুবে থাকেন, তাহলে এটা অপোজিটও হয়। যেরকম পজিটিভের দিক দেখলাম পাওয়ার অফ কম্পাউন্ডিং, নেগেটিভ দিকেও যায় এই পাওয়ার অফ কম্পাউন্ডিং। অনেকে আপনারা বলেন যে খুব কম সাবস্ক্রাইবার, মাত্র 20,000 সাবস্ক্রাইবার, সেরকম লোকে দেখে না। কেন দেখে না? আপনারা যারা দেখছেন তারা সিরিয়াস, এবং আমি জানি ডেফিনেটলি আপনারা রিচ হবেনই হবেন, টাকা ইনকাম করবেন, গ্যারেন্টেড। কেননা আপনার মধ্যে মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। আপনি শেয়ার মার্কেটে এসছেন, আমি ভিডিওসগুলো দেখছেন, মানে আপনি ইন্টারেস্টেড টাকা কামানোর জন্য। আর অনেকে যারা আছে তারা কনজিউমার, তারা কনজিউম করতে চলেছে, সারাক্ষণ কনজিউম করে, কিছু কেনে, আইফোন কেনে, এই কেনে, ওই কেনে, সেই কেনে, পার্টি করে,
পাবজি খেলে। ওই পাবজি খেললে আপনি আপনার যে কার্ভ রয়েছে না, নেগেটিভ কার্ভ, সেটা দ্রুত গতিতে কম্পাউন্ড হয়ে একদম 37 টাইমস আপনি ডিগ্রোথ করবেন বছরের শেষে। ওই জন্যই যে কোনো ওই মিউজিক ভিডিও দেখবেন বা হাসি ঠাট্টা যেসব ভিডিওগুলো, সেখানে দেখবেন মিলিয়ন ভিউ। আর যেখানে কোয়ালিটি কন্টেন্ট, যেখানে আপনাকে আমি শেখাচ্ছি যে টাকা ইনকাম কী করে করবেন, কী করে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করবেন, সেখানে ভিউ নেই। এই জন্যেই পার্টি পলিটিক্স এইসবের দিক থেকে প্লিজ একটু দূরে থাকুন। যারা আমার থেকে ছোটো তাদেরকেই বলছি, পার্টি পলিটিক্স থেকে দূরে থাকুন, এসব থেকে অত মাথা ঘামাবেন না। হ্যাঁ, চর্চা করুন, সবই ঠিক আছে, কিন্তু নিজের কাজটা নিজে শেষমেশ বুঝে নিন। এরা কেউ আপনার কিছু করবে না। আপনার চেঞ্জ, আপনি লাইফের চেঞ্জ শুধু আপনি নিজে করতে পারবেন, ব্যাস এটুকুই শুধু মাথায় রাখুন। আমি এই কথাগুলো এই জন্যই বলছি যে এই ভিডিওটা যারা দেখবে তারা স্টুডেন্ট, আর আমি চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট সঠিক এডুকেশন পাক, সঠিক মাইন্ডসেট তৈরি হোক তাদের, তবেই আমাদের কান্ট্রি ডেভেলপ করবে। তো তাদের জন্যই কথাগুলো বলার। আমার থেকে যারা বড়, প্লিজ তারা কিছু মনে করবেন না, আমি তাদের উদ্দেশ্যে একদমই কিছু কথা বলছি না। তো ব্যাস এইটুকুই বলার ছিল। আজকে এই ভিডিওটা তো আপনাকে শেয়ার করতেই হবে। দেখুন, ফ্যান বন্ধ করে যখন শ্যুট করতে হয়, ফ্যান ট্যান বন্ধ করে গরমে ঘেমে টেমে এই 2 ঘন্টা ধরে শ্যুট করছি, 3 ঘন্টা ধরে শ্যুট করছি, এরপর এডিট করতে হয়, ভীষণ পরিশ্রম থাকে। আপনারা জানেন না, যে ভিডিও বানায় তারা হয়তো জানেন, কিন্তু তাছাড়া ভীষণ পরিশ্রম লাগে। তো আমার এই পরিশ্রমের ফল আমি তখনই পাবো যখন আপনারা টাকা ইনকাম করবেন, আপনারা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করবেন, আর আপনারা এই মেসেজকে আরও অনেক মানুষের সাথে শেয়ার করবেন। আমি আপনাদের সাথে শেয়ার যেরকম করে করছি, আমিও এক্সপেক্ট করি যে আপনারাও অন্যদের সাথে শেয়ার করবেন। বিদ্যা হলো মহাধন, কেহ নাই নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে, বিবেকানন্দ বলেছিলেন। তাই বিদ্যা অন্যদেরকেও শেয়ার করুন। মাই বিনিয়োগের স্লোগান হলো নাও বেঙ্গল উইল ইনভেস্ট, নাও বেঙ্গল উইল ইনভেস্ট। আর এটাকে চরিতার্থ করার জন্য আপনার সাহায্য খুবই দরকার আমার। প্লিজ এই ভিডিওটা ম্যাক্সিমাম জনের কাছে শেয়ার করুন। আপনার বন্ধু বান্ধব, স্টুডেন্ট, আপনি যদি টিচার হন, আপনার মা বাবা, আপনার ছেলে মেয়ে, সবাইকে দেখান। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ভিডিও। আর এমন একটা আইডিয়া যেখানে আপনার না কিছু নলেজ লাগবে, না কোনো স্কিল লাগবে। ইউ ক্যান রিটায়ার রিচ। আর আপনারা যারা ভাবছেন যে রিটায়ারমেন্টে এত টাকা নিয়ে আমি কী করব, তো আপনাকে বলে রাখি, অনেক মানুষ আছে আপনি দেখবেন রাস্তাঘাটে, যারা বিভিন্ন জিনিস বিক্রি করছে, তাদের বয়স দেখবেন 65-70। তাদের কথা একবার ভাবুন। অনেকে দেখেছি ট্যাক্সি চালাচ্ছেন, 65-70 বয়স, তাদের কথা ভাবুন একবার। বৃদ্ধাশ্রমে যারা রয়েছে তাদের কথা ভাবুন একবার। সো লাইফটাকে খুব ইজিভাবে নেবেন না। আমি অনেক বেশি কথা বলছি হয়তো আমার বয়সের তুলনায়, কিন্তু যা বলছি সেগুলো খুবই সত্যি। সো প্লিজ এই ভিডিওটা শেয়ার করবেন মানুষের সাথে, এটাই আমি আশা রাখবো আপনার কাছে। আর আপনারা তো ভালোবাসা দিচ্ছেন এই চ্যানেলকে, আরও ভালোবাসা দিন। আমি আপনাদের জন্য আরও অনেক কোয়ালিটি কন্টেন্ট এরকমভাবে নিয়ে আসতে থাকবো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না। আপনি কমেন্ট করে অবশ্যই জানান এই ভিডিওটা কেমন লাগলো, নতুন কিছু শিখলেন কিনা, বা আপনার ধারণা চেঞ্জ হলো কিনা। আর আপনার যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে সেটাও জিজ্ঞেস করুন। আর যদি আপনি চান আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আমি করি, তাহলে আপনি myBiniyog@gmail.com আপনি আমাকে মেল করতে পারেন। সেখানে আপনার সাথে আমার টিম কথা বলে নেবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে করোনার সেকেন্ড ওয়েভ কিন্তু ভীষণ তাড়াতাড়ি ছড়াচ্ছে, যা কেস বাড়ছে, আপনি খুব সাবধানে থাকবেন। একটুখানি লোকজন ভিড়ভাড়টা অ্যাভয়েড করবেন। হেলথ আগে, তারপরে ওয়েলথ। তো ব্যাস এইটুকুই ছোট্ট মেসেজ দেওয়ার ছিল। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।